নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা, আরজিকর আন্দোলন একটি বিশ্লেষণ। এই নিয়ে আজকে এটা তৃতীয় পর্ব বলা যেতে পারে, যদি আমি সংখ্যা হিসেবে ধরি। এর আগে আমরা এই আরজিকর আন্দোলন নিয়ে যথারীতি আমাদের দুটি আলোচনা হয়েই গেছে। আজকে এই আলোচনাটা তৃতীয় পর্ব যদি ধরি, তাহলে আজকের এই আলোচনা আরজিকর আন্দোলন একটি বিশ্লেষণ। এই আলোচনার যিনি সভাপতিত্ব করবেন তিনি আমাদের প্রিয় স্যার ডক্টর প্রদীপ বাসু, আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের নিয়মিত আলোচক। স্যারের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ফর্মার প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এক্স ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কলকাতা। এছাড়াও আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন এই বিষয়ে আলোচনা করার জন্য ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। আমি মহাশয়াকে আমাদের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। আমি প্রথমেই আমার কাজ হলো তিনটে বিষয়কে, দুজন ব্যক্তি এবং একটি বিষয়কে ইন্ট্রোডিউস করা। তো প্রথমত হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র একটি একাডেমিক প্ল্যাটফর্ম, সেই কোভিডের সময় থেকে শুরু হয়, 3 বছর বোধহয় হয়ে গেছে, এবং তারা এখানে অনেক 300-র ওপর ওয়েবিনার, সেমিনার এগুলো সংগঠিত করেছেন, এবং বাংলা ভাষায় তারা সমাজবিজ্ঞান চর্চাকে গুরুত্ব দিয়েছেন। এদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের বহু ছাত্রছাত্রী, বেশ কয়েক হাজার ছাত্রছাত্রী, পিএইচডি স্টুডেন্ট এবং শিক্ষক অধ্যাপকরা রয়েছেন। এরা এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। গ্রামাঞ্চলে দরিদ্র ছাত্রছাত্রীদের বইপত্র দেওয়া, পোশাক বস্ত্র বিতরণ করা, কখনো ওই রক্তদান শিবির করা, ফ্রি মেডিকেল চেক আপ কিছুদিন আগেই হয়ে গেল। আর 8 তারিখে আবার শারদীয় উৎসব উপলক্ষে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য তারা কিছু উপহার দেওয়ার ব্যবস্থা করেছেন। এর মধ্যে অ্যাডভোকেট প্রকাশ চক্রবর্তী, অধ্যাপক সমীরণ দাস এবং আরও অনেকে যুক্ত আছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাকে এখানে চেয়ার করার জন্যে, ডাকার জন্যে। আর আজকের বিষয় হলো আরজিকর আন্দোলন একটি বিশ্লেষণ। আমাদের সম্মানীয় অতিথি হলেন ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির ইতিহাসের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি আগে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে ইতিহাসের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন এবং বিভিন্ন সরকারি কলেজে পড়িয়েছেন, তার মধ্যে আছে লেডি ব্রেবোর্ন কলেজ ইত্যাদি। আর তিনি ভারতের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উইমেন স্টাডিজ পড়িয়েছেন। এই সম্পর্কে তার বিরাট অভিজ্ঞতা আছে। তাকে বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইতিহাসের, তাছাড়া রিফ্রেশার কোর্সে, উইমেন স্টাডিজে তাকে রিসোর্স পারসন হিসেবে আহ্বান করা হয়েছে এবং জেন্ডার সেন্সিটাইজেশন প্রোগ্রামে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। 2012 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইমেন স্টাডিজ থেকে তিনি তার পিএইচডি ডিগ্রি পান। তার বইটি হচ্ছে ডিজায়ার অ্যান্ড ডিফায়েন্স, এ স্টাডি অফ বেঙ্গলি উইমেন ইন লাভ 1850 to 1930। এই বইটি তার ডক্টরাল থিসিসের ওপর ভিত্তি করে রচিত। এটি 2016 সালে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান
প্রকাশ করেছে। তিনি উইমেন স্টাডিজ এবং উইমেন্স হিস্ট্রির বিভিন্ন অ্যান্থোলজি সম্পাদনা করেছেন বা সহ সম্পাদনা করেছেন। তিনি একটি রিসার্চ প্রজেক্ট সম্পূর্ণ করেছেন, আ লিজার অফ উইমেন্স ওন টেলিভিশন মেগা সিরিয়ালস অ্যান্ড বেঙ্গলি উইমেন ইন কন্টেম্পোরারি কলকাতা। তার সর্বশেষ প্রকাশনা হচ্ছে নারী ইতিহাস নানা প্রসঙ্গ। এখানে বাংলায় 25টি গবেষণা প্রবন্ধ রয়েছে এবং এটি সম্পর্ক প্রকাশনা করেছে। তার গবেষণায় আগ্রহের বিষয় হলো সোশ্যাল হিস্ট্রি অফ কলোনিয়াল বেঙ্গল। তার মধ্যে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি সোশ্যাল রিফর্ম, উইমেন্স এভরিডে লাইভস, ভায়োলেন্স, ইন্টিমেসি, ইমোশনস অ্যান্ড লিজার। তিনি নারীদের লেখাপত্র সম্পর্কেও আগ্রহী এবং বহু জায়গায় তিনি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেছেন। বিভিন্ন জার্নাল এবং এডিটেড ভলিউমে তার প্রচুর প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাঠকরা academia.edu এই ওয়েবসাইটে তার লেখাগুলি দেখতে পারে। আর এইবারে আমি একটু আমাদের বিষয়টা আজকে অত্যন্ত সাম্প্রতিক একটা বিষয়, সারা পশ্চিমবঙ্গ আলোড়িত হচ্ছে, ভারতেরও বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও ছড়িয়ে পড়েছে কিছু কিছু জায়গায়। আরজি কর আন্দোলন একটি বিশ্লেষণ। এই ঘটনাটির আর আমি পুনরাবৃত্তি করছি না, আমি শুধু আমার 4-5টি অবজারভেশন বলবো, যেটা আমি আগেও বলেছি এখনো বলবো, খুব সংক্ষেপে বলবো। প্রথমত হচ্ছে যে 2022 সালের একটি রিপোর্ট দেখায় ভারতে প্রতিদিন 84 থেকে 90টি ধর্ষণের ঘটনা ঘটে। তবে খেয়াল রাখতে হবে যে ধর্ষণ বললেই আমরা ভাবি যে পুরুষের উদগ্র যৌন কামনার শিকার হচ্ছেন একজন নারী, কিন্তু বহু ক্ষেত্রেই তা ঘটনা নয়, বরং পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্রের যে ক্ষমতা, সেই ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই এই আক্রমণগুলো ঘটে। যেমন মনুবাদীরা দলিত রমণীর ওপরে বা আদিবাসী মহিলাদের ওপরে বা আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই এগুলি ঘটছে। বা ধর্মীয় সংখ্যালঘু নারীর ওপরেও উগ্র সংখ্যাগরিষ্ঠবাদীরা এগুলো করে থাকেন। তো এখানে উল্লেখযোগ্য যে আরজি করের ঘটনাটাও কিন্তু প্রথমে দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে একজন ব্যক্তি যিনি মদ্যপ, চরিত্রহীন, তিনি এই ধর্ষণ ঘটিয়েছেন, কিন্তু পরে আরো অনেক ঘটনা প্রকাশ পাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি নিছক এই উদগ্র কামনার শিকার হননি, বরং তাকে তার আগেই হত্যা করা হয়েছিল এবং প্রশাসনিক দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি সম্পর্কে তিনি জেনে ফেলেছিলেন বলেই সম্ভবত তাকে হত্যা করা হয়েছিল। এই দিকটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই স্বতঃস্ফূর্ত গণজাগরণ স্বাধীন ভারতের ইতিহাসে একেবারে বিরলতম ঘটনা। 14 তারিখে আমরা দেখেছি, আমরা যখন রাস্তায় বেরিয়েছি সপরিবারে রাত 12টা-1টার সময়ও অজস্র নারী এবং LGBTQIA+ মানুষরা এবং বেশ কিছু পুরুষও ছিলেন, আবার অনেকে বাচ্চাদেরও নিয়ে এসেছিলেন। সেই বিরাট লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত, এবং সেটা এক সময় 500-র বেশি জায়গায় সংগঠিত হয়েছিল। তো এই স্বতঃস্ফূর্ত গণজাগরণের কারণ নিশ্চয়ই অনেক আছে। তার মধ্যে একটি কারণ মনে হয় যে দীর্ঘ কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন দুর্নীতির ঘটনার মুখোমুখি হচ্ছি। কখনো সারদা, কখনো শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, কখনো ওই বালি চুরি,
গরু পাচার ইত্যাদি অজস্র, এবং এর আগেও কামদুনির ঘটনা ঘটেছে, পার্কস্ট্রিটের ঘটনা ঘটেছে। তো অনেক দিন ধরে মানুষের ফুঁসে থাকা ক্রোধ এইটা এখন প্রকাশ পাচ্ছে, এটা একটা বড় কারণ। তাছাড়া এটা অদলীয়, তার জন্য বহু মানুষ এতে স্বচ্ছন্দে যোগ দিয়েছেন। তৃতীয়ত, এখানে লক্ষ্য করা উচিত যে এই আন্দোলনের মধ্যে কিন্তু একটা ইন্টারসেকশনালিটির ব্যাপার আছে, কারণ এখানে ডাক্তারদের আন্দোলনও যেমন আছে, তেমনি নারীদেরও আন্দোলন রয়েছে। দুটি ধারা এখানে মিশেছে, ইন্টারসেক্ট করেছে। এবং যেহেতু তিলোত্তমা বা অভয়া বা কাদম্বিনী তিনি ছিলেন একজন ডাক্তার এবং নারী, সেখান থেকেই এই দুটি ধারা বিরাট শক্তি নিয়ে প্রবাহিত হয়ে চলেছে। আর সব শেষে আমার মনে হয় যে একটা কথা বারবার শোনা যাচ্ছে যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আমি বলবো এটা একটা অদলীয় আন্দোলন, নন পার্টি আন্দোলন। সম্প্রতি স্টেটসম্যান পত্রিকায় ইংলিশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক তপন চট্টোপাধ্যায় একটি প্রবন্ধ লিখেছেন এবং দেখিয়েছেন যে এটা একটা নন পার্টি কিন্তু পলিটিক্যাল আন্দোলন। এবং আমিও আমার বিগত দিনের একটি আলোচনায় দি বাইনারি অফ দ্য পলিটিক্যাল অ্যান্ড দ্য অ্যাপলিটিক্যাল, সেখানেও আমি একই কথা বলেছি, এটা রাজনৈতিক আন্দোলন। তার একটা বড় কারণ হচ্ছে যে অবশ্যই এখানে আমাদের শ্রদ্ধেয় তপনবাবু যে কারণ দেখিয়েছেন সেটার সাথে আমি একটু দ্বিমত আছি, কারণ আমার মনে হয়েছে যে এটা শুধু সরকারের বা প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে বলে নয়, আসলে যেভাবে একটা সময়ে 1969 নাগাদ দ্বিতীয় সেকেন্ড ফেমিনিস্ট ওয়েভ যখন এসেছিল ইউরোপে বা আমেরিকায়, তখন ওই ধরুন সুলামিত ফায়ারস্টোন বা কেট মিলেট বা জার্মেইন গ্রিয়ার, এরা একটা কথা বলতেন, পার্সোনাল ইজ পলিটিক্যাল। মানে এর আগে প্রথম ওয়েভের সময়ে ব্যক্তিগত জীবনে নারী যেভাবে অত্যাচারের শিকার হতেন সেটাকে ব্যক্তিগত বলে আলাদা করে রাখা হতো, এটা তার ব্যক্তিগত সমস্যা, গার্হস্থ দমনপীড়ন ইত্যাদি ইত্যাদি। এবং পাবলিক স্পেসে ধরুন পুরুষদের সঙ্গে সমান তালে শিক্ষা, চাকরি এবং ভোট দেওয়ার অধিকার ইত্যাদি, এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যাপার, আর গার্হস্থ্য ক্ষেত্রে এটা হচ্ছে অরাজনৈতিক ব্যাপার। তারপরে পার্সোনালিস্ট পলিটিক্যাল কিন্তু দেখালো যে ব্যক্তিগত ক্ষেত্রের মধ্যেও কিন্তু আসলে ওই রাজনীতি তার দীর্ঘ হাত বাড়িয়ে রয়েছে, এবং যেভাবে নারী নির্যাতিত হন ব্যক্তিগত ক্ষেত্রেও, সেটারও মূলে কিন্তু একটা সামগ্রিক পিতৃতান্ত্রিক কাঠামো, প্যাট্রিয়ার্কাল একটা স্ট্রাকচার আছে, এবং সেটা অবশ্যই একটা রাজনৈতিক প্রশ্ন। তাছাড়াও আমি একটু খুব সংক্ষেপে বলছি যে মিশেল ফুকো দেখিয়েছেন বারবার যে ম্যাক্রো লেভেলে যেভাবে রাষ্ট্র দমনপীড়ন করে সেটা তো আছে, সেটা নেই তা নয়, কিন্তু মাইক্রো লেভেলেও সমাজের বিভিন্ন ক্যাপিলারি স্তরে অজস্র শিরায় উপশিরায় এই ক্ষমতাতন্ত্র কাজ করে, এবং সেখানে ক্ষমতা কাজ করছে ডিসকোর্সের এবং প্রতিষ্ঠানের সঙ্গে মিশে। ফলে আপনি কোনো বিষয়টাকেই অরাজনৈতিক বলে রাজনীতির বাইরে বা ক্ষমতার বাইরে ফেলে রাখতে পারছেন না। যাই হোক, এইসব অনেক আলাপ আলোচনার ব্যাপার। এখন আমরা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমাদের গেস্ট তার বক্তব্য শোনার জন্যে। অপর্ণা, আপনি শুরু করুন।
সাউন্ডটা অফ আছে আপনার, সাউন্ডটা অফ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ হয়ে গেছে, আবার অফ হয়ে গেছে, অফ হয়ে ও গেছে। আচ্ছা, বুঝতে পারছি না কেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার যে পরিচয় আমি পাঠিয়েছিলাম সেটা যে আপনি পুরোটাই সবাইকে পড়ে শোনাবেন আমি ভাবতে পারিনি, খুবই লজ্জা লাগছে। তার থেকে অল্প দু চারটে কথা বললেই যথেষ্ট ছিল। আর আপনার সঙ্গে আজকে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যে আমি সামিল হতে পেরেছি আপনার সঙ্গে, মানে সরাসরি দেখা তো নয় এটা অবশ্যই, কিন্তু যাই হোক এই ভার্চুয়াল প্ল্যাটফর্মেও যে আমরা একসঙ্গে কথা বলছি, আছি একসঙ্গে, তো সেটা আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। আর আজকের বিষয় আপনি গোড়াতে যে কথাগুলো বললেন, সত্যি আর আমার বেশি কিছু বলার নেই। এবং গত কয়েকদিন ধরে এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র তো এই বিষয়ে যেভাবে একটার পর একটা আলোচনার আয়োজন করে যাচ্ছে, আমি তার মধ্যে কতগুলো শুনেছি। অধ্যাপিকা বাসবী চক্রবর্তীর বক্তব্য শুনলাম, আর তার আগেও ডক্টর ঈশিতা সুরের বক্তব্য শুনেছি। তো এটা আমার মনে হয় এটা একটা খুবই প্রশংসার যোগ্য প্রয়াস। একটা ঘটনা ঘটছে, একটা আন্দোলন চলছে, আমরা জানি না সেই আন্দোলন শেষমেশ কি পরিণতি পাবে বা আর কতদিন চলবে, কিন্তু এটা মানে এই আন্দোলন চলাকালীন এই যে আমরা বিশ্লেষণে বসছি, আমরা যারা ওই টড়াই একটু লেখাপড়া টড়া করি, এর বেশি আর কি করতে পারি? মানে দু চার পা মিছিলে হাঁটতে পারি, কিন্তু তারপরই ক্লান্ত হয়ে যাই। মানে আমাদের সত্যি, আমি বিশেষত খুবই আনফিট। মানে আমি আগের দিন বাসবিদির কথাও শুনছিলাম যে মিছিলে হেঁটেছি অনেকগুলো, তারপরে অসুস্থ হয়ে পড়েছি। তো ওইটাই, আমিও বেশ কয়েকটি মিছিলে হেঁটেছি, তারপরে দেখছি যে শরীরে কুলোচ্ছে না। তো সেই জন্য এই ঘরে বসে বিশ্লেষণ করা ছাড়া আর আমরা আর কি করতে পারি? তবে ঐতিহাসিক, মানে আমি নিজেকে ঐতিহাসিক দাবি করছি না, কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে তো ইতিহাসই পড়িয়ে যাচ্ছি, এবং সামান্য গবেষণা যেটুকু করার সুযোগ করেছি। তো এই যে দীর্ঘ কয়েক দশকের প্রশিক্ষণ আমি কিছুটা পেয়েছি। তো সেই প্রশিক্ষণ আমাকে আবার বলে যে এই ঘটনাটা তো এখন ঘটছে, মানে এখন তো ঘটনাটা চলছে, এবং ঘটনাটার সঙ্গে আমরা ইমোশনালি অনেকটাই জড়িয়ে পড়েছি অনেকে। তো এই অবস্থায় কি আমি সঠিক বিশ্লেষণ করতে পারবো? একটা নির্মোহ নৈর্ব্যক্তিক বিশ্লেষণ কি সম্ভব? কারণ ঐতিহাসিকরা সবসময় একটা দূরত্ব থেকে অতীতের দিকে ফিরে তাকায় এবং একটা নির্মোহ নৈর্ব্যক্তিক জায়গায় আসার চেষ্টা করে। কিন্তু সেই জায়গায় কি এখন এই মুহূর্তে আসা সম্ভব? কারণ আমি তো নিজে খুব আবেগের সঙ্গে এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছি। হ্যাঁ, কিছু তার সীমাবদ্ধতা হয়তো দেখছি, কিন্তু সীমাবদ্ধতা সে তো সব আন্দোলনেরই, গণ আন্দোলনেরই কিছু সীমাবদ্ধতা জায়গা থাকতে পারে। কিন্তু এই যে জায়গাটা আমরা ভীষণভাবে এর মধ্যেই রয়েছি, এর মধ্যে থেকে এর সম্বন্ধে কথা বলছি, সেটা একটা আমার মনে হয় যে একটা খুব মানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কারণ আমার মানে এটা, এবং আমাকে মনে হচ্ছে যে আমি আজকে যে আলোচনায় এসেছি এটা আমার একটা স্পর্ধা, মানে এই দুঃসাহসটা আমার দেখানো উচিত হয়নি। কারণ সত্যি মানে ওই যে দূরত্বটা, ওই যে নৈর্ব্যক্তিকতা, সেটা বোধহয় অর্জন করা এই পরিস্থিতিতে আমার পক্ষে সম্ভব নয়। আর অন্যদিকে আবার একজন নারীবাদী হিসেবে, একজন নারীবাদী গবেষক হিসেবে, নারীবাদী কর্মী বলবো না, ওই বললাম যে রাস্তাঘাটে মানে অ্যাক্টিভিজমের জন্য আমি ঠিক শারীরিকভাবে এখনো প্রস্তুত নই। তো ঘরে বসেই চর্চা করি, যেটুকু নারীবাদ লেখালেখি করি, বলি, ক্লাসে পড়াই। তো আবার এই নারীবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে একটা তো আবেগ চলেই আসে, কারণ নারীবাদের মধ্যে একটা কমিটমেন্ট, একটা আবেগ থাকে, একটা ভালো মন্দির বিচার থাকে, ন্যায় অন্যায়ের বিচার থাকে, যে বিচারের ঊর্ধ্বে আবার ঐতিহাসিকরা উঠতে চেষ্টা করে। তো এই যে কতগুলো ডায়লেমার জায়গা, বা আমার নিজেরই যে
ধরনের যে আমার মানে চিন্তা ভাবনার যে দুটো ঝোঁক রয়েছে, একদিকে আমি অতীতকে বুঝতে চেষ্টা করি, আরেকদিকে আমি নারীবাদে বিশ্বাসী। তো এই দুটোর মধ্যে অনেক সময় একটা সংঘাতের জায়গা তৈরি হতে পারে। তো হয়তো আমি নির্মোহভাবে সেজন্য আর দেখতে পারি না, আবেগ চলেই আসে, আমার অতীতকে দেখার মধ্যেও চলে আসে, বর্তমানকে বোঝার মধ্যেও চলে আসে। যাই হোক, এই প্রাথমিক কতগুলো কথা নিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। আমার সত্যি বলার কিছু নেই, এত বলা হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট কতগুলো মানে একজন ওই ইতিহাসের যে জায়গাগুলো এই আন্দোলনের আলোচনার পরিপ্রেক্ষিতে বারবার উঠে আসছে, সেগুলো একটু আমি ধরার চেষ্টা করি। 9ই অগস্ট, সম্ভবত 9ই অগস্টই বিকেল বেলা, আমি জানি না, আমি সকাল থেকে যথারীতি আমাদের যেমন থাকে, কলেজ ইউনিভার্সিটি থাকে, এবং তারপরে 9ই অগস্ট বিকেলে এই ভারত ছাড়ো আন্দোলন নিয়ে একটা আলোচনা সভায় আমি গেছিলাম এবং কিছু বলেছিলাম ভারত ছাড়ো আন্দোলনে নারীর অংশগ্রহণ সম্বন্ধে। তো তারপরে বাড়ি ফিরে এসে সন্ধ্যাবেলায় টিভি খুলে দেখি ব্রেকিং নিউজ, ওই আরজিকর ওই ঘটনা, আরজিকরের এই যে সাংঘাতিক মর্মান্তিক যে ঘটনা, সেটা ফ্ল্যাশ করছে বারবার। তো 9ই অগস্ট ভারত ছাড়ো আন্দোলন, এবং না, ভারত ছাড়ো আন্দোলন 8ই অগস্ট একটা ডিক্লারেশনের মধ্যে শুরু হয়েছে, কিন্তু 9ই অগস্ট এই সমস্ত গান্ধীজি এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ, তারা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে, একদম জেলে তাদের হাজতে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন তার জন্য থামেনি। ইনফ্যাক্ট আন্দোলন একটা অসম্ভব একটা মোমেন্টাম নিয়ে আন্দোলনটা শুরু হচ্ছে। এবং এই যে গোটা সময়টা আমরা এখানে 2024-এ আন্দোলন করছি, 1942-এ কিন্তু ওই 9ই অগস্টের পর এই প্রথমে এই কলকাতা, বম্বে, দিল্লি, পাটনা, এইসব বড় শহরে, পরে গ্রামাঞ্চলে কিন্তু একটা সাংঘাতিক গণ আন্দোলন চলছে। অভূতপূর্ব শব্দটা আমি ব্যবহার করব না, কারণ কোনো ঘটনাই অভূতপূর্ব ঠিক হতে পারে না, তার কিছু কিছু উপাদান অতীতের মধ্যে সবসময় থাকে। কিন্তু এই যে একটা ম্যাগনিটিউডের দিক থেকে হয়তো ভারতের স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন এপিসোড গুলো, তো সেই এপিসোড গুলোর তুলনায় ভারত ছাড়ো আন্দোলন হয়তো ম্যাগনিটিউডে অনেক ছাড়িয়ে যাচ্ছে, মানে আগের সমস্ত আন্দোলনের ঘটনাগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। তো এই ভারত ছাড়ো আন্দোলন সম্ভবত 2024-এ 82 বছর পূর্ণ হলো, এবং এমন একটা ঘটনা ঘটলো যেদিন আমরা ভারত ছাড়ো আন্দোলন উদযাপন করছি, আন্দোলনের 82তম বর্ষপূর্তি উদযাপন করছি। এবং ঘটনাচক্রে আমি সেদিনই, মানে এটা আমার নিজের কাছে মানে একটা অদ্ভুত একটা সমাপতন এবং খুবই মানে একটা অস্বস্তিকর অপ্রিয় সমাপতন, যে আমি 9ই অগস্ট ভারত ছাড়ো আন্দোলনে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা যখন করছি, আমি কিন্তু মেয়েদের ওপর ধর্ষণ, ওই পুলিশ এবং মিলিটারি, যাদের মধ্যে প্রচুর মানে ভারতীয়রাও রয়েছে, তো মানে কিন্তু তারা ব্রিটিশ সরকারের মেশিন, কোয়ার্সিভ মেশিনারি। তো সেই পুলিশ এবং মিলিটারি মেদিনীপুরের দুটি গ্রামে কিভাবে নির্মমভাবে গণধর্ষণ করেছিল, 73-74 জন মেয়েকে দুদিনের মধ্যে রেপ করেছিল। তো সেই নিয়ে আলোচনা করছিলাম, এবং তারপরেই বাড়ি ফিরে এসে এরকম একটা ধর্ষণের ঘটনা। তাহলে বুঝতে পারছেন যে এতগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু ধর্ষণ ঘটে যাচ্ছে, ধর্ষণ করছে। হ্যাঁ, কনটেক্সটটা হয়তো একটু ডিফারেন্ট। 1942-এ মেয়েদের শাস্তি দেওয়ার জন্য, শায়েস্তা করা মেয়েদের এবং সামগ্রিকভাবে ভারতীয় জনগণকে শায়েস্তা করার জন্য, তাদের একটু মানে হক কোনটা মানে বুঝিয়ে দেওয়ার জন্য যে তাদের কতদূর যাওয়া উচিত আর কতদূর যাওয়া উচিত নয়, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। একদমই প্রিমেডিটেটেড, একদম পূর্ব পরিকল্পিত গণধর্ষণ। পরিবারের সদস্যদের মানে স্বামী, ছেলে মেয়েদের উপস্থিতিতে বাড়িতে একই প্যাটার্নে গণধর্ষণ করছে, এবং নেতৃত্ব দিচ্ছে একজন বাঙালি পুলিশ অফিসারের নাম পাচ্ছি নলিনী রাহা। তো 74 জন মহিলাকে ওই দুটি গ্রামে ধর্ষণ করা হচ্ছে না, অনেকে ইনজিওর্ড হচ্ছে, কিন্তু মৃত্যুর খবর অবশ্য পাচ্ছি না। কিন্তু এই মেয়েরা আবার ওই
যে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছে, তমলুকে অবস্থিত এই দুটি গ্রাম, সেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের আদালতে তারা কিন্তু এই অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আচ্ছা, এর কয়েক বছর না, এই যখন এই ভারত ছাড়ো আন্দোলন চলছে তখন কিন্তু ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু ব্যাপকভাবে ধর্ষণ হয়েছে। কোরিয়ান মেয়েদের তুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে জাপানি সৈন্যদের সেবা করার জন্য, যৌন সেবা দান করার জন্য নির্মম অত্যাচার করা হয়েছে তাদের সঙ্গে। আবার জার্মানির যারা মিলিটারি মানে যারা সেনাবাহিনী, তারা রাশিয়ার মাটিতে গিয়ে রাশিয়ান মেয়েদের ধর্ষণ করেছে। আবার রাশিয়ার সোলজার্স যখন জার্মানিতে তারা যুদ্ধ করছে তখন জার্মান মেয়েদের তারা ধর্ষণ করছে। তো এবং তারপরে দেশভাগের সময় রেফিউজি মেয়েদের যারা উদ্বাস্ত হয়ে আসছে তারা অনেকেই যৌন হিংসার শিকার হয়েছে, যদিও সেই ইতিহাস এখনো অনেকটাই অনাবৃত হয়েছে, কিন্তু তাও অনেক কথা এখনো বলা হয় না, এখনো অনেক কথাই আমাদের অজানা রয়ে গেছে। সেই ইতিহাস, সেই একটা নারকীয় মর্মান্তিক ইতিহাস। তো আমি সেই ইতিহাসের দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। তারপরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ও যে ধর্ষণের ঘটনা, অর্থাৎ ধর্ষণ একটা পলিটিক্যাল ওয়েপন হিসেবেই বরাবরই ইউজড হয়েছে। সিপাহী বিদ্রোহের সময় এরকম একটা অভিযোগ শোনা যায় যে ব্রিটিশ মহিলাদেরও কিন্তু যে ইন্ডিয়ানসরা ধর্ষণ করেছিল। তো সেটার সত্যতা অবশ্যই কিছুটা নিশ্চয়ই সত্য, কিছুটা সত্যতা আছে, যদিও পুরোপুরি সত্যতাটা প্রমাণিত নয়। তো যাই হোক, যে কোনো একটা পলিটিক্যাল কনফ্লিক্টের সিচুয়েশনে কিন্তু মেয়েরা ধর্ষিত হচ্ছে এবং তারা ধর্ষণের সঙ্গে কেউ হয়তো কাউকে হয়তো মেরে ফেলাও হচ্ছে, এবং নির্মম ভাবে তারা অত্যাচারিত হচ্ছে। অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে মারা যাচ্ছে। যেমন কোরিয়ান কমফোর্ট উইমেনদের ন্যারেটিভস অনেক পরে, এই জাস্ট গত 15-20 বছরে সেগুলো আমাদের কাছে এসেছে। সে বহু মেয়ে অত্যাচার সহ্য না করতে পেরে মারা গেছে। তো জাস্ট কয়েকজন সার্ভাইভ করেছিল মাত্র। বীরাঙ্গনাদের ক্ষেত্রেও কথাটা সত্যি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হয়েছে অনেকেই যে সহ্য করতে পারেনি। তারপরে ওই ইলেজিটিমেট প্রেগনেন্সির ইস্যুস, অবৈধ সন্তানের মাতৃত্ব, এবং সে অনেকে অ্যাবর্শন করতে গিয়ে আবার মারা যাচ্ছে, বা সন্তানের জন্ম দিয়ে সন্তানকে পরিত্যাগ করছে। তো এই যে ইস্যুস গুলো, এগুলো বারবার ইতিহাসে আসছে। কিন্তু এই ব্যক্তির ধর্ষণ, সেটাও তো ঘটেছে। আমি যেহেতু আমার কাজটা, আমার গবেষণা পুরোটাই ঔপনিবেশিক বাংলার পরিপ্রেক্ষিতে, তো ওরকম ধর্ষণের ঘটনা যে ঘটছে না তা তো নয়, ধর্ষণের ঘটনাও ঘটছে। ইনফ্যাক্ট আমি প্রচুর সেক্সুয়াল হ্যারাসমেন্টেরও ঘটনা আমি পেয়েছি। মেয়েরা যখন এই পর্দা প্রথা ভেঙে ঘরের বাইরে বেরোচ্ছে, জনপরিসরে পা রাখছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, রাস্তাঘাটে যৌন হেনস্থার কাউন্ট তারা রেখে গেছে। জেলবন্দি মেয়েরা, বিপ্লবী মেয়েরা যারা জেলবন্দি হচ্ছে, তাদের অভিজ্ঞতাও তারা লিখে গেছেন, এবং সেই অভিজ্ঞতা যে সে খুব স্পষ্টভাবে না হলেও একটা যৌন হেনস্থা, যৌন সহিংসতার ইঙ্গিতও কিন্তু রয়েছে। কারাবন্দী মেয়েদের মধ্যে অনেকেই এই যৌন সহিংসতার শিকার হয়েছে। আমরা ইলা মিত্র, তেভাগ আন্দোলনের সময় ইলা মিত্রর কথা জানি, ইলা মিত্র কিভাবে অত্যাচারিত হয়েছিলেন। তো ধর্ষণের ঘটনাটা ঘুরে ফিরে তো আসে, এবং ইতিহাসের পাতায় সেগুলো কখনো সেভাবে চর্চা হয় না। আমরা মূল স্রোত ইতিহাসে কিন্তু ধর্ষণ একেবারেই সে গুরুত্ব পায়নি। যেমন আমরা বিখ্যাত যে স্ট্যান্ডার্ড টেক্সট বই পড়ে এসেছি, সুমিত সরকারের মডার্ন ইন্ডিয়া, ওই মেদিনীপুর ঘটনা সম্বন্ধে হয়তো 2-3 লাইনের একটা কথা রয়েছে। পরে এই বিষয়ে গবেষণা করতে গিয়ে দেখছি যে না, সাংঘাতিক একটা ঘটনা, নারকীয় ঘটনা ঘটেছে, কিন্তু কোথায় সেই ইতিহাসে সেভাবে কি ঠাঁই পেয়েছে যেন এগুলো নর্মাল
নর্মাল, মানে এগুলো খুব ন্যাচারাল, যে কোনো কনফ্লিক্ট সিচুয়েশনে তো এই ধরনের ঘটনা ঘটবেই। আর ওই মেয়েদের যে আমি যে মেয়েদের এই যে আস্তে আস্তে জনপরিসরে বেরোনোর যে অভিজ্ঞতার কথা বলার চেষ্টা করছিলাম, ঠিক ধর্ষিত হয়েছে সে খবর আমরা হয়তো পাইনি, কিন্তু নানা ধরনের টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা কিন্তু পাচ্ছি। যেমন মণিকুন্তলা সেন লিখছেন সেদিনের কথা, তিনি তখন ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে এমএ পড়তে যাচ্ছেন সম্ভবত ওই মহাত্মা গান্ধী রোডে, মানে এখন যেটা মহাত্মা গান্ধী রোড, ওই হ্যারিসন রোডের হস্টেলে থাকতেন, ইউনিভার্সিটির হস্টেলে থাকতেন। তিনি হেঁটে হেঁটে ওই কলেজ স্কোয়ারে পেরিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে যেতেন, মানে এখন যেটা কলেজ স্ট্রিট ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়। তো সেখানে যেতেন, তো উনি বলছেন যে প্রতিদিন আমাকে একজন বয়স্ক, মানে একজন বয়স্ক না, মধ্যবয়সী লোক আমাকে ফলো করতো এবং আমার পাশ দিয়ে কি সব বিড়বিড় করতে যেত। তো এটাকে উনি বিড়বিড় সমস্যা বলছেন। এছাড়া আরো অনেক রকম, মানে যারা ট্রেনে বাসে ট্রাভেল করছে, ট্রেনে তো মেয়েদের যৌন হেনস্থার রিপোর্ট রেগুলারলি এ সময়কার খবরের কাগজে পাচ্ছি। তারপরে ওই বাসে করে একটি মেয়ে হয়তো যাচ্ছে, পাশে একটা গাড়ি থেকে ক্রমাগত অশ্লীল নানা রকম শব্দ তার দিকে মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। তো এই যে নানা ধরনের নানা স্কেলের যৌন হেনস্থা, হ্যাঁ হয়তো মানে না স্কেল বলবো না, মানে সব প্রত্যেকটাই অপরাধ, মানে প্রত্যেকটাই খুবই সাংঘাতিক অপরাধ। তো কিন্তু নানা ধরনের আর কি হচ্ছে। ধর্ষণ নিশ্চয়ই 2-4টে ঘটেছে, এবং খবরের কাগজে আমরা তো ধর্ষণের প্রচুর পাচ্ছিও, এবং আমরা জানি না ঘরের ভেতরে কি হচ্ছে। অনেক সময় বলপ্রয়োগ পূর্বক সহবাসের ফলে কতজনের মৃত্যু হচ্ছে, বা বলপ্রয়োগ করে অ্যাবর্শন করানো হচ্ছে, মানে যারা এভাবে অবৈধভাবে মাতৃত্ব জায়গায় এসে পৌঁছচ্ছে, মানে একটা মাতৃত্বের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ওই একটা ফোর্সড অ্যাবর্শনের কারণে বহুজনের মৃত্যু হচ্ছে। তো ঘরের ভেতরে অ্যাকচুয়ালি ঠিক কি ঘটছে, কারণ আত্মীয় স্বজন, বিশেষত যারা ভালনারেবল ছিল, মানে বিধবা, মানে অল্প বয়সী বিধবারা, তারা তো আমার মনে হয় নিয়মিতভাবে পরিবারের বিভিন্ন পুরুষের দ্বারা যৌন হিংসার শিকার হতো। তো সে কথাগুলো আরো তুলে আনতে হবে। ম্যারিটাল রেপ যদি বলেন, হ্যাঁ ম্যারিটাল রেপেরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একটা দুটো ঘটনা কাগজে এসেছে বলে, মিডিয়ায় এসেছে বলেই না এজ অফ কনসেন্ট একটা 1891 সালে পাশ হলো। ফুলমণি বলে একটি 11 বছরের মেয়ে, মানে তখন 1861 এর ইন্ডিয়ান পিনাল কোড অনুসারে এজ অফ কনসেন্ট ছিল 10। তো এই মেয়েটি সেই এজ অফ কনসেন্টের ওপরই বয়স, বিবাহিত, তার স্বামী তার সঙ্গে সহবাস করতে চেয়েছে, বলপ্রয়োগ করেছে, এবং মেয়েটি এমন ইনজিওর হয়েছে, আহত হয়েছে যে শেষমেশ তার মৃত্যু হয়েছে। তো এটা একটা ভয়ঙ্কর ঘটনা, ম্যারিটাল রেপের ঘটনা, এবং যার পরিপ্রেক্ষিতে সহবাস সম্মতির বয়স বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করলেন বেহরামজি মালাবারি, এবং শেষমেশ 1891 সালে এজ অফ কনসেন্ট বা সহবাস সম্মতির বয়স 10 থেকে 12 করা হলো। তো এই যে নানান যৌন সহিংসতার ঘটনা, অনেকই চাপা। আমরা ধরে নিচ্ছি যে 80% বা 90% ঘটনাই হয়তো সেই সময়কার মুদ্রণ মাধ্যমে আসছে না, কিন্তু যে কটা আসছে সেগুলোই কিন্তু মর্মান্তিক, এবং বুঝিয়ে দেয় যে না, একদমই মেয়েরা সেফ ছিল না, ঘরে সেফ ছিল না, বাইরেই সেফ ছিল না, জনপরিসরে তারা সেফ ছিল না, ঘরে তো কখনোই সেফ ছিল না। মানে তাদের পৃথিবীটাই তাদের নয়, সে জনপরিসর বলুন আর যেটা ব্যক্তিগত পরিসর বা প্রাইভেট ডোমেইন বলুন, ঘর বলুন, বাহির বলুন, কোথাও মেয়েদের নিরাপত্তা ছিল না। এবং যেসব মেয়েরা স্বাধীনতা আন্দোলনে বা মানে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধারার সঙ্গে যুক্ত হচ্ছে, কর্মক্ষেত্রে প্রবেশ করছে, তাদের কর্মক্ষেত্রেও নানা ধরনের যৌন হেনস্থা ফেস করতে হয়েছে, নানা ধরনের ডিসক্রিমিনেশন ফেস করতে হয়েছে। সেগুলোও আমরা কারো স্মৃতি কথা থেকে পাই। এই যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নাম বারবার উচ্চারিত হচ্ছে, এবং কেউ এই যে অভয়াকে কাদম্বিনী হিসেবেও সম্বোধন করছেন, তাকে চিহ্নিত করছেন। এই কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আমরা জানি যে কত লড়াই করে তিনি
ক্যালকাটা মেডিকেল কলেজের প্রবেশাধিকার পেয়েছিলেন। অবশ্যই তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় তার মানে তাকে সাহায্য করেছিলেন, তার পাশে ছিলেন। কিন্তু কাদম্বিনী, আমার মনে হয় যে কাদম্বিনী যেরকম একজন তেজি মানুষ, এমন একজন ব্যক্তিত্ব, এমন একটা তেজদীপ্ত ব্যক্তিত্ব যে তার স্বামী পাশে না থাকলেও তিনি হয়তো এই লড়াইয়ে জয়ী হতেন। তো এই যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ডাক্তারিতে ভর্তি হলেন এবং তারপরে দেখা গেল যে তিনি কিন্তু এমবিবিএস ফাইনাল যে ডিগ্রিটা সেটা পাননি, মানে তিনি একটা পেপারে ফেল করে গেছেন এবং ফেল করিয়ে দিয়েছেন তাকে, ইচ্ছাকৃত ভাবেই ফেল করিয়েছেন, মানে সেটাই জানা যায়। মানে একজন বাঙালি অধ্যাপক, চিকিৎসক অধ্যাপক ডক্টর রাজেন্দ্র চন্দ্র, তো তিনি তাকে ইচ্ছে করে কম নম্বর দিয়েছেন এবং শেষমেশ ডিগ্রিটা পাননি। পরে উনি এডিনবার্গ থেকে আরেকটা ডিগ্রি, এবং তিনি একটা রোরিং প্র্যাকটিস করেন, অত্যন্ত সফল একজন চিকিৎসক। কিন্তু এই যে একজন মহিলা, সে এত সফল ভাবে চিকিৎসা করছে, এমন একজন দাপুটে মহিলা, সেটা তো সমাজে সহ্য হবে কেন? তো দুজন পত্রিকার সম্পাদকের কথা আমরা পাচ্ছি। তো একজন সম্পাদক তাকে একদম বেশ্যা হিসেবে তাকে তার সম্বন্ধে গালমন্দ চিহ্নিত করে গালমন্দ করেছেন, এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন। আরেকজন সম্পাদক, তিনি একটা ব্যঙ্গচিত্র এঁকেছিলেন কাদম্বিনীর, অবশ্যই একটা অত্যন্ত নেতিবাচক একটা অর্থ ছিল সে ব্যঙ্গচিত্রে, খুবই একটা কুৎসিত একটা কদর্য একটা ইঙ্গিত ছিল সেই ব্যঙ্গচিত্রে, এবং সেই কাগজটিকে বা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় গিয়ে সেই সম্পাদককে মানে খাইয়েছিলেন, মানে কাগজটা লিটারালি, মানে যাকে বলে ইট ইজ ওয়ার্স, দ্যাট এডিটর হ্যাড টু ইট ইজ ওয়ার্স, তো সেই কাগজটা তার মুখে পড়িয়ে দিয়ে চিবোতে বাধ্য করেছিলেন। তো এই যে মেয়েরা যারা জনপরিসরে হয়তো অ্যাকচুয়ালি তাদের সঙ্গে কোনো মানে শারীরিক ভাবে কোনো হেনস্থার কথা বলছেন, কিন্তু ভার্বাল যে ভায়োলেন্স, হ্যাঁ, তাকে যে একটা মানে আজকে পরিভাষা যেটাকে আমরা বলি যে স্লাট শেমিং, মানে অর্থাৎ তাকে একটা যৌনকর্মী হিসেবে তাকে দাগিয়ে দেওয়া এবং তার নিন্দে করা, তাকে নানাভাবে তার সম্বন্ধে কুৎসিত একটা চর্চা করা, কুৎসিত নানা রকম গুজব ছড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে ছিল। এবং মেয়েদের অংশগ্রহণ জনপরিসরে ক্রমশ বেড়েছে ঠিকই, মেয়েরা ঘর এবং বাহির দুটোই সামলেছে, দুটোই সমান ভাবে মানে তার নিজের দখলে আনার চেষ্টা করেছে, কিন্তু সত্যি বলতে কি এখনো যে সফল হয়নি তার প্রমাণ এক ঘরে এখনো মারাত্মক লেভেল অফ ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো স্ট্যাটিস্টিক্স আমার হাতে এই মুহূর্তে নেই, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মানে যে ফিগার সেটা ক্রমশ বাড়ছে এবং প্রচুর আনরিপোর্টেড কেসও থাকছে, কারণ ওই যে বললাম যে একটা নর্মালাইজেশন হয়ে যায় এবং অনেকেই ভাবে যে এটা হয়তো যে স্বামীর পক্ষে খুব স্বাভাবিক দু চারটে খারাপ কথা বলা বা চড় থাপ্পড় মারা, এই জন্য তারা রিপোর্ট করে না, তারা জাস্টিস চায় না, তারা কোনো রিড্রেসাল চায় না। আর ঘরের বাইরে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা তো মানে ওয়ার্ক প্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেটা তো চলছেই, এবং এছাড়া রাস্তাঘাটে সবসময় একটা মেয়েদের যে নিরাপত্তাহীনতা, সেটা তো মানে এটা বলার অপেক্ষা রাখে না। তো এতদিন ধরে মেয়েরা যে বাইরে বেরোনোর চেষ্টা করছে, আমরা আমাদের ভারতের প্রেক্ষিতে এই কথাগুলো বলছি, আপাতত আমরা ভারত বাংলার প্রেক্ষিতে হয়তো কথা আলোচনাটা সীমায়িত রাখছি, কিন্তু এত বছর মানে প্রায় 150 বছরের যে লড়াই, সেই লড়াইয়ের পরও মেয়েরা কিন্তু মানে না দিন দখল করতে পেরেছে, না রাত দখল করতে পেরেছে, না ঘর দখল করতে পেরেছে, না বাহির দখল করতে পেরেছে। তো এবং সব জায়গাতেই তাদের মানে নিরাপত্তার অভাব, ঘরেও নয়, বাইরেও নয়, রাতেও নয়, দিনেও নয়। তো এটা একটা অত্যন্ত আনফরচুনেট সিচুয়েশন। এবং এই যে অভয়ার
ঘটনা, এটাই মানে আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে না, এতগুলো বছর পরেও সেই যে কাদম্বিনীকে নোংরা কথা শুনতে হয়েছিল, আজকের কাদম্বিনীকেও কিন্তু সাহস দেখানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকেও এইভাবে শায়েস্তা করা হয়, এইভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে মানে তোমার এইটুকুই তোমার তোমার মানে কি বলবো, this much and no further, মানে একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হয় যে ঠিক আছে তুমি ডাক্তার হয়েছো, ঠিক আছে, কিন্তু মুখ বুজে থাকবে, তুমি বেশি সাহস দেখাবে না, বেশি বাড়াবাড়ি কিছু করবে না, হ্যাঁ, তোমার লিমিটটাকে বুঝিয়ে দেওয়া হয়। তো এভাবে, এবং হয়তো এই ক্ষেত্রে এই মেয়েটির জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে হয়তো সে শাস্তি পেত, তাকে ওইভাবে হত্যা করা হতো। কিন্তু আমার মনে হয় যে আমরা তো দেখেছি যে মেয়েরা বেশি প্রশ্ন করে, যে মেয়েরা প্রতিবাদ করে, প্রশ্ন করে, যাদের ঠিক ছকের মধ্যে, ছাঁচের মধ্যে, মানে পিতৃতান্ত্রিক যে ছক বা ছাঁচ, মানে পিতৃতন্ত্রে নির্মাণ করে দেওয়া যে ছক বা ছাঁচের ভূমিকার যে ছক বা ছাঁচ, যে মেয়েরা তার সঙ্গে ফিট ইন করে না, যেটাকে ভেঙে, যে সব ছক বা ছাঁচকে ভেঙে যারা বেরিয়ে আসতে চায়, তাদের আইদার ডাইনি আখ্যা দেওয়া হয়, অথবা নানাভাবে তাদের মানে সমাজ নানাভাবে তাদের হেনস্থা করে, এবং শেষমেশ তারা অনেকেই নিজেরাই সমাজ থেকে বেরিয়ে যায়, আত্মহত্যা করে, অথবা তাদের মেরে ফেলা হয়, অথবা অন্য কোনো ধরনের ভয়ানক শাস্তি দেওয়া হয়। তো এই যে মুখ বন্ধ করা, মেয়েরা এত কথা বলবে কেন, আছো কাজ করছো, কথা বলবে কেন, প্রশ্ন করবে কেন, এটা সব সময় আমরা ইনফ্যাক্ট ঘরেও শুনি, বাইরেও শুনি যে ঠিক আছে, কিন্তু আর বেশি নয়, এইটুকুই বলেছো যথেষ্ট, আর এইটুকু করেছো, আর বেশি নয়, সবসময় একটা গন্ডি এঁকে দেওয়ার একটা চেষ্টা চলে। তো এই মেয়েটি লক্ষণ রেখা অতিক্রম করেছিল, সম্ভবত করার চেষ্টা করেছিল বলেই এই নির্মম শাস্তি, এবং বলাই বাহুল্য মেয়েদের শায়েস্তা করার, শাস্তি দেওয়ার একটা তো মানে চিরাচরিত পন্থা হচ্ছে ধর্ষণ, মানে বুঝিয়ে দেওয়া যে দেখো, মানে আমি তোমাকে কি করতে পারি, হ্যাঁ, মানে অবশ্যই সেটা পিতৃতন্ত্র বলো, রাষ্ট্র বলো, মানে যাদের বিরুদ্ধে একটা মেয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে, সেই চ্যালেঞ্জটাকে ধর্ষণের মাধ্যমে একদম পুরো মানে ঠান্ডা করে দেওয়া হয় আর কি, মানে একদম পুরো দুমড়ে মুষড়ে দেওয়া হয়। তো এই কথাগুলো বলছিলাম, অনেক কথা আবেগের সঙ্গে বলছি, ঠিক হয়তো অর্গানাইজ পেতে বলতে পারছি না। তো যাই হোক, বারবার আরো যে কথাগুলো আসছে সেটা হচ্ছে যে এই আন্দোলনে, যে গণ আন্দোলনের সূত্রপাত ঘটলো 9 আগস্টের পর থেকে, তো সেই গণ আন্দোলন একটা রেনেসাঁসের মতো শুনেছি, একটা মানে ফরাসি বিপ্লবের সঙ্গেও বাস্তিল দুর্গ আক্রমণের মতো একটা ঘটনা, সেরকমও তুলনা পেয়েছি। একটা দ্রোহ শব্দটা খুব ব্যবহৃত হচ্ছে। তো এবং অভূতপূর্ব অবশ্যই কথাটা বলা হয়েছে যে স্বাধীন ভারতে, স্যারও বললেন, অবশ্যই স্বাধীন ভারতে এই ম্যাগনিটিউডের গণ আন্দোলন আমরা দেখিনি, তবে স্বাধীনতা সংগ্রামে ওই যে ভারত ছাড়ো আন্দোলনের কথা বললাম, সে ভারত ছাড়ো আন্দোলন আরো মানে একদম শহরের সীমানা ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে ফেলেছিল, একটা আরবান মিডল ক্লাস কে ছাড়িয়ে একদম কৃষক, শ্রমিক, সবাইকে নিয়ে এই আন্দোলনটা হয়েছিল। হ্যাঁ, মানে আমাদের এই যে এখন যে গণ আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনটা আস্তে আস্তে পরিসর বৃদ্ধি পাচ্ছে, এটা গ্রামের দিকে বিস্তৃত হচ্ছে, মফস্বলে অনেকদিন আগেই শুরু হয়েছে মফস্বল শহরগুলোই, কিন্তু গ্রামের দিকেও ছড়িয়ে পড়ছে, এবং প্রাইমারিলি এটা আরবান এলিটের একটা মুভমেন্ট ছিল। কিন্তু এই আন্দোলনে আবার যারা রিক্সা কর্মী, রিক্সা শ্রমিক, তাদের আমরা পাচ্ছি, আরো সাধারণ যাদের আমরা তথাকথিত নিম্নবর্গীয় বলি, মানে যেহেতু মানে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া, তারাও এই আন্দোলনে, বা শিক্ষার দিকে একটু পিছিয়ে পড়া, তারাও কিন্তু অনেকে আন্দোলনে সামিল হয়েছে। আর এখনই বলার সময় আসেনি আন্দোলনটা শেষমেশ, আন্দোলনের যে সোশ্যাল যে কম্পোজিশন, সেটা কি হবে, মানে সেটা এখনো বিশ্লেষণ করার সময় আসেনি, সেটা আমাদের কাছে পুরো পরিপূর্ণভাবে এখনো ধরা পড়েনি। তো
এবং অবশ্যই এটা নবজাগরণ কিনা জানি না, মানে আমি যদি 19 শতকের নবজাগরণের সঙ্গে তুলনা করি, সেই নবজাগরণের তো একটা মানে বিশেষ প্রেক্ষিত ছিল, ওয়েস্টার্ন এডুকেশন, মানে ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠা, পাশ্চাত্য শিক্ষা ইত্যাদি ইত্যাদি। তো সেরকমটা এক্ষেত্রে হয়তো ঘটেনি, কিন্তু যেটা ইঙ্গিত করা হচ্ছে যে দীর্ঘদিন বাঙালি ঘুমিয়েছিল, বাঙালি হ্যাঁ ভোট দেওয়ার সময় ভোট দিয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় তার উষ্মা প্রকাশ করেছে, কিন্তু এই যে রাস্তায় নামা এবং কোনো দলীয় পতাকার মানে মানে কোনো দলের ব্যানারে নয়, কোনো দলীয় পতাকা হাতে নিয়ে নয়, একদম মানে সাধারণ নাগরিক হিসেবে যে রাস্তায় নামছে, সেটা অবশ্যই সেটা একটা নবজাগরণের মতোই ব্যাপার। কারণ হ্যাঁ, রিজওয়ানুর রহমানের হত্যার পর মিছিলে আমরা অনেকেই হেঁটেছি, বা কামদুনি ঘটনার পর হেঁটেছি, কিন্তু সেগুলো আমি জানি না, সেই বা শাহিন বাগের সময়ও একটা জনজাগরণ দেখা গেছে। কিন্তু অবশ্যই এই যেটা শুরু হয়েছে 9ই আগস্টের পর থেকে, এটার যেটা বিস্তার, এটার যে সব মিলিয়ে যে ম্যাগনিটিউড, সেটা নিশ্চয়ই অনেক বেশি। এবং এই যে একটা মানে বিশেষত ওই আরবান মিডল ক্লাস, মানে যে ক্লাসটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বা স্যার আমরা সবাই আইডেন্টিফাই করি, সেই ক্লাসটার একটা তো অবশ্যই একটা রেনেসান্স ঘটেছে, মানে একটা জেগে ওঠা ঘটেছে। কারণ আমরা সত্যি অনেক দিন চুপ ছিলাম, আমরা অনেক সময় অনেক কিছু মেনে নিয়েছি, চুপ করে গেছি, মানে ভেতরে কষ্ট পেয়েছি, কিন্তু আমরা পথে নামিনি। পথে নামার ব্যাপারটা অনেক দিন পরে হয়েছে। এবং ওই যে সাহস, হ্যাঁ, একটা শির দ্বারা বারবার এখানে সিম্বল হয়ে আন্দোলনে আসছে। তো মানে সত্যি মানে আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছিল ভেতরে, মানে আমরা যে যারা শিক্ষক সমাজের, যে আমাদের মধ্যে অনেকেরই শির দ্বারাটা কেমন ভেঙে গেছে। কই আমরা তো সেভাবে প্রতিবাদে সোচ্চার হই না, বা একটা স্মল সেকশন হয়তো প্রতিবাদ করলো, আরেকটা সেকশন তাদের মানে এমন ভাবে বিরোধিতা করছে বা বিশ্বাসঘাতকতা নানাভাবে করছে। তো সত্যি শির দ্বারা মানে নেই কি, মানে আছে কি নেই, সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু পড়ে যাচ্ছিল। মানে লিস্ট শিক্ষক সমাজের মধ্যে এটা তো একটা ভীষণভাবে একটা সংকটের মতো একটা ব্যাপার। আসলে আমরা জানি না, গত কিছুদিন ধরে মানে এটা তো দেখছি যে আমরা সত্যি প্রতিবাদ করতে পারছি না, অনেক আপোষ আমরা করছি। তো এই আবার যেন আমরা শিরদাঁড়াটা ফেরত পেলাম, মানে আবার শিরদাঁড়াটা যেটা প্রায় ভেঙে যাচ্ছিল, নন এক্সিস্টেন্ট হয়ে যাচ্ছিল, সেই শিরদাঁড়াটা যেন আবার আমরা ফেরত পেয়েছি। এবং ওই যে একজন জুনিয়র ডাক্তার বলছেন যে ভয় যেমন সংক্রামক, সাহস তেমন সংক্রামক। এবং আমরা এমন অনেক কথা বলছি যে কথাগুলো আগে আমরা বলার সাহস পেতাম না, মানে সোশ্যাল মিডিয়াতেও মানে লুকিয়ে লুকিয়ে বলতে হতো, একে ব্লক করে দিয়ে তাকে রেস্ট্রিক্ট করে বলতে হতো, কি জানি বাবা কে লাগিয়ে দেবে, কে ওকে বলে দেবে, তারপরে আমার কি ক্ষতি হবে। সবসময় আমরা কিন্তু ওই ভয়টাই সবসময় আমাদের ওই মানে মধ্যে কাজ করে, যে কি জানি কে আমার কি ক্ষতি করে দেবে, আমার চাকরি চলে যাবে, হয়তো আমার প্রমোশন হবে না, ইত্যাদি ইত্যাদি, জানি না। তো বা যখন সরকারি কলেজে ছিলাম, একটা ভীষণ ভয়ের ব্যাপার ছিল যে ট্রান্সফার হয়ে যাবে, আমার যদি ট্রান্সফার হয়ে যায় সি জোনে বা ডি জোনে, তো এইটা একটা অসম্ভব ভয়ের ব্যাপার ছিল। তো যাই হোক, আজকে তো আমরা কথা বলছি, আমরা পথে নামছি, আমরা স্লোগানে যে স্লোগানগুলো মানে উচ্চারিত হচ্ছে, সেই স্লোগানগুলো অনেকটাই মানে আদারওয়াইজ মানে আমরা বলবো সাবভার্সিভ স্লোগানস। তো সেই সব সাবভার্সিভ স্লোগান গুলোও আমরা উচ্চারণ করছি, কারণ আমরা একসঙ্গে অনেকে মিলে করছি। তো অবশ্যই এই সাহসটা আমরা ফিরে পেয়েছি, মানে আমার নিজের মনে হয় এটা একটা বড় ফিরে পাওয়ার জায়গা, যেটা আমাদের মধ্যে হারিয়ে গেছিল। এবং ভেতরে ভেতরে আমরা কষ্ট পাচ্ছিলাম, অনেকেই কষ্ট পাচ্ছিলাম, অনেক কিছু দেখে আমরা কষ্ট পাচ্ছিলাম, আমাদের চোখ বুজে থাকতে হচ্ছিল। তো মানে চোখ বুজে থাকা ছাড়া উপায় ছিল না, কি জানি কি ক্ষতি হয়ে যাবে।
এখনো জানি না যে আমাদের কি হবে, মানে কিন্তু একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি একটা কথা বলে তখন সত্যি ভয়টা কমে যায়। এবং অন্য পক্ষ, মানে সে পক্ষ যেই হতে পারে, সে পিতৃতন্ত্র হতে পারে, সে পক্ষ রাষ্ট্র হতে পারে, প্রশাসন হতে পারে, যে কেউ হতে পারে, যাদের হাতে ক্ষমতা আছে, তো সে পক্ষ কিন্তু ভয় 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 পায়, গুটিয়ে যায়। তো এই যে এটা যে জনজাগরণের ব্যাপারটা, একটা নবজাগরণ, এই যে অ্যালিউশন টু রেনেসাঁস বারবার আসছে, দ্রোহ বিদ্রোহ, অবশ্যই বিদ্রোহ, যে বললাম একটা স্পন্টেনিয়াস আউটবার্স্ট, এটা আমরা ভারত ছাড়ো আন্দোলনের সময় দেখেছি। হ্যাঁ, ফরাসি বিপ্লবেও এরকমটা হয়েছিল। আর আমরা সবসময় দেখি ইতিহাস পড়ে যেটা দেখি যে সবসময় হয়তো একটা কিছু দিয়ে শুরু হলো একটা আন্দোলন বা বিদ্রোহ, তারপরে কেমন একটা ফ্লাড গেট খুলে যায়। তো যার মধ্যে যত ক্ষোভ আছে, যত রকম আছে, সব বেরিয়ে আসে। তো মানে তখন আর মানে এটাই আমার প্রধান মানে সমস্যার জায়গা। এটা দ্বিতীয়, মানে এই যে ভাবে আমরা একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করি, সেটা সব সময় আর থাকে না। মানে যার যত ক্ষোভ, যত সমস্যা, যত রাগ যার উপরে, সব বেরিয়ে আসে। মানে এখন আমি কথার কথা বলছি, ধরুন আজকে আমরা অনেকেই হয়তো আমাদের যে যার নিজের শিক্ষা যে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত, সে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সমস্যা হলো, আজকে আমরা কিন্তু অনেকেই সাহসে বলতে পারি, চলো আমরা এই অন্যায়টা মেনে নেব না, আমরা আজকে দেখিয়ে ছাড়বো, আমরা একসঙ্গে আমরা এই করব, ধর্ণা করব, বিক্ষোভ করব, প্রতিবাদ করব। অর্থাৎ আমাদের ওই সব মিলিয়ে কেমন একটা সব মিলেমিশে একাকার হয়ে যায়। তো পিতৃতন্ত্রের বিরুদ্ধে যে ক্ষোভটা, যে একটা মানে আমাদের মেয়েদের মধ্যে, কেন মেয়ে শুধু বলবো না, মানে পুরুষদের, সংবেদনশীল পুরুষদের মধ্যেও যে পিতৃতন্ত্রের বিরুদ্ধে যে ক্ষোভ, রাগটা, পিতৃতন্ত্র যেভাবে মেয়েদের দাবিয়ে রাখতে চায় ভায়োলেন্সের মাধ্যমে, মগজ ধোলাইয়ের মাধ্যমে, এইসব নানাভাবে, তো তার বিরুদ্ধে আমাদের যে মনের যে রাগটা, সেটা আমরা উগরে দিয়েছি। আমরা রাষ্ট্রর বিরুদ্ধে বা রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের বিরুদ্ধেও কিছুটা ক্ষোভ, রাগ আমরা উগরে দিয়েছি, এবং সবগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং আমি আজকে এই যে বারবার প্রীতিলতার কথা বলা হয়েছে আন্দোলনে, যে প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নয়, হ্যাঁ, বা ওই যে আরেকটা স্লোগানে প্রীতিলতাকে নিয়ে তো স্লোগান শুনি, এবং 24শে সেপ্টেম্বর ছিল প্রীতিলতার মৃত্যু দিবস, শহীদ দিবস। তো এই প্রীতিলতার যে এটা পড়ছিলাম আমি, তার যে স্টেটমেন্ট, মানে তার মৃত্যুর আগে যে স্টেটমেন্ট, তাতে কিরকম এই যে দেশের যে পরাধীনতা, এই যে ব্রিটিশদের অধীনে যে ভারতের যে মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সঙ্গে কিভাবে এই যে ডিনায়াল অফ জেন্ডার ইকুয়ালিটি, এই মানে সেই কারণে যে ক্ষোভ, সেটা কেমন মিলেমিশে একাকার হয়ে গেছে। তো যদি এই ডাইং স্টেটমেন্টটা, মানে মৃত্যুর আগে যে স্টেটমেন্টটা উনি রেখে গিয়েছিলেন, মানে সেটা আগেই, কারণ উনি একদম মানে পূর্ব পরিকল্পিত ভাবেই মানে মৃত্যুবরণ করেছিলেন, এবং তার আগে এই স্টেটমেন্টটা উনি একদম লিখেই রেখে গিয়েছিলেন, মানে জানেন যে উনি আর ফিরে আসবেন না। তো সেই স্টেটমেন্টটা যদি পড়েন তাহলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, উনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলছেন, আবার এই কথাটা বলছেন, I think I owe an explanation to my countrymen. Unfortunately, there were still many among my countrymen who may be shocked to learn how a woman brought up in the best tradition of Indian womanhood has taken up such a horrible deed as to massacre human lives. I wonder why there should be any distinction between males and females in a fight for country's freedom. If brother can feel for their mother country and can fight for her cause, why not the sisters?
এখানে কিন্তু এই যে হ্যাঁ আমরা 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 দেশের জন্য লড়াই করব, দেশের স্বাধীনতার জন্য লড়াই করব, কিন্তু শুধু পুরুষরা কেন করবে, পুরুষরা কেন দেশের জন্য প্রাণ দেবে, আমরা কেন মেয়েরা দেব না, আমাদের ভাইরা কেন দেবে, আমরা মেয়েরা, আমরা বোনরা, ভাইদের বোনরা কেন দিতে পারবো না? অর্থাৎ এই দুটো কেমন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমারও এই আন্দোলন সম্বন্ধে। কারণ আমি এই স্লোগানগুলো শুনে দেখছি যে মানে এই যে ধর্ষকদের ঠাঁই নাই বলা হচ্ছে, বা যে বাংলার এই মাটিতে মানে ধর্ষকদের ঠাঁই নাই, বা প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। তো ধর্ষণের বিরুদ্ধে কথা হচ্ছে, हल्ला बोल, आजादीर কথা বলা হচ্ছে, প্যাট্রিয়ার্কি সে আজাদি, হায়ারার্কি সে আজাদি বলা হচ্ছে, আবার একই সঙ্গে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে এটা এই যে বারবার একটা শীত দ্বারা তো একটা আইকন, আরেকটা শব্দ এটা বারবার ব্যবহার করছে, আমরা সাফাই করতে যে মানে ডাক্তাররা, মানে জুনিয়র ডাক্তারদের কথা বলছি, মানে তারা তো একটা মেজর কম্পোনেন্ট অফ দ্য মুভমেন্ট। মানে আমি বলবো না যে তারাই মুভমেন্টটা লিড করছে, আমরা ফলো করছি না, মানে তারা তাদের স্পেসিফিক ওয়ার্ক প্লেস রিলেটেড কিছু ইস্যুস কে, এবং সবাই আমরা একসঙ্গে ওই মেয়েটির অপরাধীদের শাস্তি চাইছি, ন্যায় বিচার চাইছি, সেটা হচ্ছে কমন গ্রাউন্ড, এবং আমরা নিরাপত্তা চাইছি। কিন্তু ওরা স্পেসিফিক তাদের ওয়ার্ক প্লেস রিলেটেড কিছু দাবি নিয়ে তো সোচ্চার হচ্ছে, এবং এরা মানে মানে যখন আমরা সবাই মিলে কোনো মানে একসঙ্গে স্লোগান দিচ্ছি, তখন ধর্ষণের প্রসঙ্গটাও যেমন আসছে, নারী নিরাপত্তার প্রসঙ্গটা আসছে, একই সঙ্গে ওই যে সাফাই করো, মানে স্বাস্থ্য ভবন সাফাই করো, স্বচ্ছতা, হ্যাঁ, মানে এই যে শব্দগুলো আসছে, অর্থাৎ একটা পরিশোধনের একটা সমাজকে একটু ক্লেনজিং, হ্যাঁ, মানে একটা করা হচ্ছে, ক্লেন্স করা অফ অল কাইন্ডস অফ, মানে all kinds of evil, all kinds of মানে evil practices, discriminatory practices, all kinds of violence, যেটা ক্লেনজিং এর কথা, একটা সমাজকে পরিশুদ্ধ করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সেজন্য সব ইস্যুস গুলো কেমন জড়িয়ে পাকিয়ে যাচ্ছে, এবং সেটাই বোধহয় যে কোনো আন্দোলনের বৈশিষ্ট্য, যে আমাদের অনেকগুলো ইস্যুস, আমাদের অনেক ধরনের সমস্যা, অনেক অ্যাফ্লিকশনস, অনেকগুলো ধরনের ক্ষোভ আমাদের মধ্যে দানা বেঁধেছে, কিন্তু কোনোটাই আর ছোট বড় হয়ে থাকছে না যে আপাতত এইটা বড় এটা ছোট, সব কেমন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। একটা আমাদের ভেতরকার যে মনের যে দরজাগুলো সেগুলো খুলে যাচ্ছে, এটা মানে বা ফ্লাড গেট বলা যায়, ফ্লাড গেট খুলে যাচ্ছে, হুড়মুড় করে মনের ভেতরে যত যা জমে আছে সব বেরিয়ে আসছে। তো সেটা আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রেও হয়েছে, এবং তার মধ্যে তো অবশ্যই আবেগ থাকবে, মানে এই বেরিয়ে আসাটা একটা পুরোপুরি মানে এটা ভীষণ একটা আবেগী প্রসেস, মানে ইমোশন, মানে এই সমস্ত ক্ষোভ রাগ ব্যাপারগুলো তো মানে ইমোশন, অ্যাকচুয়ালি সেই ইমোশনের একটা এক্সপ্রেশন ঘটছে, এবং অনেক সময় হ্যাঁ মানে এই স্লোগান গুলোর মধ্যে হয়তো একটা মানে স্লোগান, মানে ভীষণ ইন্টারেস্টিং স্লোগান আমরা পেয়েছি। মানে কেউ যদি জাস্ট এই আন্দোলনের স্লোগান গুলো নিয়ে গবেষণা করে, মানে আমাদের মাথায় সবসময় এগুলোই ঘোরে যে কি নিয়ে গবেষণা করা যায় বা করানো যায় ছাত্রছাত্রীদের। তো যদি স্লোগান নিয়ে, মানে স্লোগান তো অসাধারণ স্লোগান, মানে কিছু হ্যাঁ কিছু কিছুর মধ্যে একটা সাটল ভায়োলেন্স রয়েছে, যেমন ওই যে অমুকের গালে কি বলে তালে তালে চটি মারো তালে তালে, অমুকের গালে গালে চটি মারো তালে তালে, সত্যি কি আর মারবে, কিন্তু ওই যে বলেও যেন মনে একটা রিলিজ হলো, বা ওই যে খুলে নেব চামড়া, পুড়িয়ে নেব চামড়া, মানে আমি প্রথম লাইন গুলো আর বলছি না কাকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে। তো হ্যাঁ মানে কিছু একটা ভায়োলেন্স, বা ওই যে যাই হোক, মানে আমি বেশি বলছি না, কিন্তু এটা কিন্তু একটা রিলিজের মতো। মানে আমরা তো জানি যে মানে একটা যখন সাবঅল্টার্ন স্কুলের যে আমরা তত্ত্ব বা কৃষক আন্দোলনের কথা পড়ি, তখন আমরা জানি যে কিভাবে তারা যখন তাদের নিজেদের মধ্যে থাকে, কিভাবে তারা একটা মানে একটা সাবভার্ট করে, মানে তাদের গানের মাধ্যমে, কথার মাধ্যমে, কিভাবে তারা যে ডমিনেন্ট গ্রুপ, ডমিনেন্ট
গোষ্ঠী তাদের চ্যালেঞ্জ করে, সাবভার্ট করে, কিন্তু সামনে হয়তো হাত জোর করে রয়েছে, কিন্তু নিজেদের মধ্যে যখন থাকছে তখন তারা কিন্তু ছোট ছোট একটা রেজিস্ট্যান্স এর মাধ্যমে তাদের এই ক্ষোভটা বার করে দিচ্ছে। তো এই যে বার করে দেওয়ার ব্যাপারে স্লোগান কিন্তু ওই মনের ক্ষোভটা, এবং আপনি দেখবেন যে আমার নিজের অভিজ্ঞতা এটাই, যখন আমরা লক্ষ্য কণ্ঠে একসঙ্গে একটা কোনো কথা বলছি, মানে একটা কোনো স্লোগান দিচ্ছি, এক ধরনের রিলিজ হচ্ছে, এক ধরনের সেরোটোনিন তো মানে একটা সিক্রেশন হচ্ছে, যার ফলে আমরা কিন্তু অনেক ভালো ফিল করছি, বেটার ফিল করছি, কারণ ওই মনের ভেতরে যে জমাটা সেটা বেরিয়ে আসছে। তো এটা এক ধরনের রিলিজ। তো রিলিজে অবশ্যই মানে এখন যে মানে বর্তমান যে মানে রাজনৈতিক যারা যে রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা বাস করছি বা যারা আমাদের সরকার চালাচ্ছে, তারা রিলিজটাকে সেভাবে আটকাননি এখনো পর্যন্ত বলে আমরা উচ্চারণ করতে পারছি, এবং সেটা তো খুললে করছি, এবং লাইভ স্ট্রিমিং হচ্ছে, প্রত্যেক যারা পার্টিসিপেন্ট তারা প্রত্যেকে লাইভ করছে, এবং মানে এটা তো অজানা কিছু নয়। হ্যাঁ, মানে এটা নয় যে শাসক গোষ্ঠী তারা জানে না কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো কিন্তু যাই হোক, তারা মাইন্ড করছে না। এক ধরনের হতে পারে একটা প্রেসার কুকারের, তারাও হয়তো ভাবছে যে রিলিজ হয়ে যাবে, মানে প্রেসার কুকারের সিটির মতো ক্ষোভগুলো বেরিয়ে যাক, সেটা হতে পারে। তো এই বেরোনোর সুযোগ, মানে সুযোগটা আমরা যে পেলাম এই আন্দোলনে, সেটা একটা খুব বড় কথা। যে মানে এই যে স্লোগানের মাধ্যমে প্রচন্ড ক্রিয়েটিভ মানে স্লোগান, এক একটা মানে সবগুলো বলতে চাই না। তো তো যাই হোক, মানে এটা আমার মনে হয়। আর যে আরো নানা ফর্মস অফ ক্রিয়েটিভিটি আমরা দেখছি এই 1.5 মাসে আমরা দেখছি। তো যেমন ওই স্ট্রিট আর্ট, মানে আমি কোনোদিন দেখিনি আসলে। একটা দুটো মিছিলে আগে হেঁটেছি, কখনো যাদবপুরের ঘটনা, কামদুনি ঘটনা, হ্যাঁ গেছি, কিন্তু পর এতগুলো মিছিল বা একদম রাতে গিয়ে কোনো একটা জমায়েত হচ্ছে, মানে এটা আমার কাছেও এই বয়সেও, মানে যেটা বাসবিধি আমার থেকে প্রায় 10 বছরের বড়, বাসবিধির কাছেই এটা মানে প্রথমবার হচ্ছে যখন, তাহলে আমার কাছে তো বটে। তো স্ট্রিট আর্টের ব্যাপারটা আগে আমি সেভাবে দেখিনি। রাস্তা, ইনফ্যাক্ট আমি আমার স্কুলের মানে আমি যে স্কুলের প্রাক্তনী, ক্যালকাটা গার্লস হাই স্কুল, সেই স্কুলের একটা মিছিলে গিয়েছিলাম। তো ওই যে চলতে চলতে ছবি আঁকা হয়ে যাচ্ছে, মানে মানে অসাধারণ, মানে আমি মুগ্ধ হয়ে দেখেছি মেয়েদের এই কাজ। তো এই যে ছবি আঁকা, তারপরে গান, তো অবশ্যই এই যে ছড়াগুলোকে, পুরোনো ছড়াগুলোকে আবার একটু অ্যাডাপ্ট করে এইসব ইস্যুজে, কন্টেম্পোরারি ইস্যুজের সঙ্গে মিলিয়ে দেওয়া। হ্যাঁ, প্রচন্ড যখন স্বাস্থ্য ভবনের সামনে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে যে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, তারপরে আরো কি সব, মানে ওই যে, এবং ওই যে আমরা হারবো না, আমরা আমাদের প্রাকৃতিক যে এত প্রতিকূলতা, মানে চারিদিকে এত প্রতিকূলতা, তার মধ্যে প্রকৃতিও প্রচন্ড প্রতিকূল ছিল, মানে যখন এই স্বাস্থ্য ভবনের সামনে যে জমায়েতটা হয়েছে। তো সেই প্রতিকূলতাকে অতিক্রম করার যে স্পিরিট, এবং একটা পরস্পরকে আরেকটু জাগিয়ে দেওয়া, মনোবল বাড়ানো, মরাল বুস্টিং এর জন্য এই ছড়াগুলোকে ব্যবহার করা। তা আমার মনে এটা খুবই ক্রিয়েটিভলি এই ছড়াগুলোকে আবার ব্যবহার করা হয়েছে, এবং আমি জাস্ট ডকুমেন্টেশনের জন্যই আমার ফেসবুক পেজে ওইগুলো সব আমি শেয়ার করে গেছি। আর আমার মনে হয় যে প্রচন্ড এইগুলো খুবই তাৎপর্যপূর্ণ দিক এই গণ আন্দোলনে। আর আরেকটা কথা বলবো, হ্যাঁ অনেক কথাই বললাম আসলে, কোন কথা যে বলার বাকি আছে, অনেক কথা বললাম, 7টা বেজে গেছে না। হ্যাঁ, আর আমি যে রিক্লেম দ্য নাইট সম্বন্ধে শেষে কিছু কথা বলতে চাই, যে এই রিক্লেম দ্য নাইট মুভমেন্ট সম্বন্ধে আমার যে অভিজ্ঞতা বা ইতিহাস যেটুকু জানি, সেটা সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা রিলেট করতে চাই একটু শেষে। এটা 1970 ওই যে র্যাডিক্যাল ফেমিনিজমের যখন ঢেউ উঠছে, সেই সময় আমেরিকা, ইউকেতে, আরো ইউরোপের অন্যান্য দেশে কিন্তু এই রিক্লেম দ্য নাইট মুভমেন্ট শুরু হলো। এবং ইউকে যেমন লিডস শহরে এটা একটা খুব বেশ জোরালো ভাবে এই আন্দোলনটা দানা বেঁধেছিল, এবং এর উদ্দেশ্য অবশ্যই এটা মেয়েদের নিরাপত্তা, রাতে মেয়েদের নিরাপত্তা এনশিওর করা, এবং এটা মেয়েদের ওপর যে চলতে থাকা যে ভায়োলেন্স, রাস্তাঘাটে ভায়োলেন্স, এবং
সব জায়গায় সর্বব্যাপী যে ভায়োলেন্স, সে ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদী ছিল এই আন্দোলনের উদ্দেশ্য, এবং এটা আমেরিকা, ইউরোপে নাড়া দিয়েছে। আমাদের দেশেও মনে রাখতে হবে যে প্রফেসর সমিতা সেন গতকাল বলছিলেন যে উনি কেমব্রিজে যখন ছিলেন 93-94-এ, তখন ওই রিক্লেম দ্য নাইট মুভমেন্টের সঙ্গে সামিল ছিলেন। তারপরে এদেশে এসে যখন কলকাতায় আবার ফিরে এলেন, মৈত্রীর নেতৃত্বে 95-এ রিক্লেম দ্য নাইট মুভমেন্ট হয়েছিল। অবশ্য রাতের বেলায় মেয়েদের পথ চলার বা জমায়েত করার পারমিশন পুলিশ দেয়নি সে সময়। তো শেষমেশ সন্ধ্যে 6টায় তারা মোমবাতি নিয়ে মিছিল করেছিল, এবং তারপরে বেশ কয়েক বছর ধরে চলেছে। এরপরে 2012 সালে নির্ভয়া কাণ্ডের পরও রিক্লেম দ্য নাইট, তারপরে ব্যাঙ্গালোরে হয়েছে, 2021-এ অনলাইনে ইউকেতে হয়েছে রিক্লেম দ্য নাইট মুভমেন্ট। তো এবার আমি এই রিক্লেম দ্য নাইট মুভমেন্ট যেটা শুরু হলো সেটা নিয়ে, আমাদের এই কলকাতায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা শুরু হলো সেটা এখনো থেকে থেকে হচ্ছে, মাঝে মাঝে রাত দখল করার একটা ডাক ফেসবুক থেকে পাচ্ছি। তো সেটা সম্বন্ধে একটু বলি আমার অভিজ্ঞতার কথা। আমি এক্সপেক্ট করেছিলাম, আমি প্রত্যাশা নিয়ে গেছিলাম যে এই রিক্লেম দ্য নাইট, এই ডাকে যারা সাড়া দিয়ে আসবে তারা মূলত মহিলারাই হবেন, এবং মেয়েরাই রাত দখল করার চেষ্টা করবে। হ্যাঁ, পুরুষরা থাকতে পারে, মানে তার আগে একদিন দুদিন ধরে ফেসবুকে বারবার এই প্রশ্ন উঠেছে যে পুরুষদের কি ভূমিকা। তো পুরুষরা বলা হয়েছে যে পুরুষরা অ্যালাই হিসেবে থাকতে পারে, সাপোর্টার হিসেবে থাকতে পারে, কিন্তু এই আন্দোলনটা মেয়েদের জন্য, মেয়েরা রাত দখল করবে। কিন্তু আমি প্রথমেই আমার বাড়ির কাছে হচ্ছে যে মোড়টি, সেই মোড়ে গেলাম, বাইপাসের ধারে একটি মোড়। তো সেই মোড়ে আমি দেখলাম যে দুজন পুরুষ, মানে তারা স্লোগান দিচ্ছে, তারা একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, স্লোগান দিচ্ছে জোরে জোরে। মেয়েরা মিনমিন করে মন্ত্র, মানে মন্ত্র যেমন করে আমরা মন্ত্র পড়ি, পুরোহিত মন্ত্র পড়ে, আর আমরা মিনমিন করে যেরকম ভাবে মন্ত্র পড়ি সেরকম ভাবে মন্ত্র পড়ছে। তো অবশ্য আমি বেশিক্ষণ থাকিনি, পরে চিত্রটা বদলেছিল আমি শুনলাম। তো সেখান থেকে আমি যাদবপুর এডবিতে এলাম। তো যাদবপুর এডবিতে অবশ্য আমি মানে মেয়েদের নেতৃত্বই দেখেছি, অল্প বয়সী মেয়েরা একটা ম্যাটাডোরে চড়ে তারা স্লোগান দিতে দিতে যাচ্ছে, এবং সত্যি মানে জনতার ঢল নেমেছে, মানে জনজোয়ার বলতে পারি, জনগর্জন শব্দটা কিছুদিন আগে থেকেই আমাদের রেটরিকে চলে আসছিল। তো মানে শাসক গোষ্ঠী শব্দটা ব্যবহার করছিলেন, কিন্তু সত্যি যদি গণগর্জন কিছু বলা যায় তাহলে এই আন্দোলন কিন্তু জনগর্জনটাকে মানে দেখিয়ে দিয়েছে কিভাবে জনতা সম্মিলিতভাবে গর্জন করতে পারে অন্যায়ের বিরুদ্ধে। তো যাই হোক, আমি আমার এই যাদবপুর 14 রাতের কথা বলছিলাম। তো আমার মনে হলো হ্যাঁ, মেয়েরা আছে, বিভিন্ন বয়সী মহিলারা আছে, বাচ্চারাও আছে, এবং পুরুষরাও আছেন। পুরুষরা কেউ বাবা হিসেবে এসেছেন, কেউ স্বামী হিসেবে এসেছেন, কেউ দাদা হিসেবে এসেছেন, কেউ বয়ফ্রেন্ড হয়ে এসেছে। এবং আমি যখন যাচ্ছিলাম আমার পাড়া থেকে বেরিয়ে ওইদিকে, তখন আমি দেখছিলাম প্রত্যেকটা বাড়ি থেকে পরিবারগুলো বেরোচ্ছে, মানে ওই স্বামী স্ত্রী ছেলে মেয়ে তারা সবাই যাচ্ছে, মানে ওই রাত দখলের আন্দোলনে সামিল হবেন, মানে পুরো একটা পারিবারিক এপিসোড। এবং এরকম কেউ কেউ বলতে, অনেকে বলতে শুনেছি, একা আমাকে তো ছাড়বে না, তাই আমি মানে আমার হাজবেন্ড সঙ্গে যাচ্ছে বা আমার বাবার সঙ্গে যাচ্ছে। তো শেষমেশ মানে ওই ব্যাপারটা আমাকে খুব ভালো। হ্যাঁ, মেয়েরা নেতৃত্ব দিচ্ছে যাদবপুর এডবিতে, সেটা আমি দেখলাম, বা কলেজ স্ট্রিট শ্যামবাজারেও সেরকমই এটা হয়েছে। কিন্তু আমার নিজে যেটুকু আমি দেখলাম যে না, মেয়েরা হয়তো নেতৃত্বে আছে অথবা নেই, কিন্তু পুরুষরা সংখ্যায় বেশ, মানে 50% হতে পারে, তার বেশিও হতে পারে। তো সেটা আমাকে খুব ভাবিয়েছে। আসলে আমি পরে ভাবা যে রিক্লেম দ্য নাইট বলে ডাক দেওয়া হলেও মুভমেন্টটা যে শেষমেশ ওই ফর্মেই হতে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের ইতিহাস তো বারবার এটাই দেখিয়েছে যে গান্ধী একরকম ভাবে মুভমেন্টটা চাইছে এবং মুভমেন্টটা আরেক ফর্ম নিচ্ছে, মানে বরাবরই ওই লিডারশিপ এবং লিডারশিপ যেভাবে প্ল্যান করছে মুভমেন্টটা কিন্তু সে ফর্ম নিচ্ছে না। সুতরাং এটা এখানে একদম ওই ক্লাসিক রিক্লেম দ্য নাইট এর মডেলটাকে যদি আমরা আমাদের কলকাতায় অ্যাপ্লাই করতে চাই তাহলে তো মানে হবেই, মানে রিয়ালিটি ক্যান বি ডিফারেন্ট, মানে সেটাই টার্ন আউট টু বি ডিফারেন্ট। কারণ পুরুষরা দলে দলে সামিল হয়েছে। এক হচ্ছে যে ইস্যুটা কিন্তু মানে
প্রথমে এটা বলে নি যে এই যে রাত দখলের ব্যাপারটা, রাস্তায় মানে নামার ব্যাপারটা, এই মেয়েটি যে নির্মমভাবে হত্যা হয়েছিল, মেয়েটি কিন্তু রাস্তায় তার ধর্ষণ বা হত্যা কোনোটাই হয়নি, হয়েছিল একটা গভর্নমেন্ট স্পেস, ওয়ার্ক প্লেস, যেটাকে একটা গভর্নমেন্ট স্পেস এবং যেটা সেফ প্লেস বলে আমরা জানি, তো সেখানে হয়েছিল, রাস্তায় হয়নি। আর হ্যাঁ, রাত্রেবেলায় ঘটনাচক্রে হয়েছিল, কিন্তু সে অন ডিউটি ছিল এবং যাই হোক মানে একটা ওপেন মানে একদম পাবলিক স্পেস বলতে যেটা বোঝায় সরকারি হসপিটালকে আমরা তো সেটা ঠিক বলতে পারি না। তো সুতরাং এই যে রাত দখলের ব্যাপারটা, এটা আমি জানি এটা অবশ্যই একটা মানে মেটাফর ফর মানে মেটাফর ফর a demand for safety in workplace, on the streets, everywhere, and at home also. তো এই যে নিরাপত্তার দাবিতে পুরুষরাও সামিল হয়েছে এবং নিরাপত্তার দাবিতে পুরুষরাও সামিল হয়েছে, মানে এটা আমি এভাবেই দেখছি বা পুরুষদের সঙ্গে কথা বলে এটা মনে হচ্ছে যে পুরুষদের মধ্যে একটা কিন্তু গিল্টও কাজ করেছে, হ্যাঁ, মানে এবং তারা বুঝিয়ে দিতে চেয়েছে যে মানে আই এম নট পারপেট্রেটর, মানে আমার কারণে মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হয় না, আমি ভালো পুরুষ, মানে এই যে ব্যাপারটা, আমি ভালো পুরুষ, আমি কিন্তু নই, আমি ধর্ষক নই, আমি খুনি নই, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু পুরুষরা দলে দলে এই আন্দোলনে সামিল হয়েছে। একটা সেন্স অফ গিল্ট কাজ করেছে, অ্যাজ ইফ ইট ওয়াজ অ্যান্টি মেল, মানে না অ্যান্টি প্যাট্রিয়ার্কি, এবং অবশ্যই মানে মেয়েরাও প্যাট্রিয়ার্কি ধারক বাহক হতে পারে, পুরুষরা হতে পারে, আবার পুরুষরা তো প্যাট্রিয়ার্কি বিরুদ্ধে মানে উচ্চারণ করতেই পারে, এই লড়াইয়ে, ফেমিনিস্ট লড়াইয়ে পুরুষরাও আছে, তো সেই জায়গা থেকেও তো বহু পুরুষ এসেছে। তো এটা একটা ফাইট এগেইনস্ট প্যাট্রিয়ার্কি, ফাইট ফর সেফ স্পেসেস, সেফটি, উইমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো সেই ফাইটে পুরুষরা, যারা সংবেদনশীল পুরুষ, যারা পিতৃতন্ত্র বিরুদ্ধে যাদের মানে যারা মননশীল চর্চা করেছে বা একটা অবস্থান নিয়েছে, তারা সামিল হবে, খুবই স্বাভাবিক, এবং যাদের মধ্যে একটা ওইটা বোঝানোর একটা তাগিদও রয়েছে যে নো, আই এম নট আ পারপেট্রেটর, আমি কিন্তু ভালো পুরুষ, এটা কিন্তু রয়েছে। এবং এই সময় ফেসবুকে নানা জনের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, আমার এবং আরো অনেকের। তো এরা পুরুষরা বারবার এটা বলছে যে why should we be left out, আমাদের বাদ দিয়ে কেন আন্দোলনটা হবে, হ্যাঁ, আমাদেরও তো মা বোন আছে, মানে এই যে ডিসকোর্সটা, এটা ভীষণ ভাবে আমি দেখছি যে একটা খুবই একটা ঘোরাফেরা করছে ডিসকোর্সটা, একটা খুবই জেঁকে বসেছে যে পুরুষদেরও তো মা বোন আছে, তো পারপেট্রেটরদেরও মা বোন আছে, সবারই মা বোন স্ত্রী সবই থাকে, তা সত্ত্বেও কেউ কেউ পারপেট্রেটর হয়, ভায়োলেন্স করে মেয়েদের বিরুদ্ধে, নানা রকমের করে। তো যাই হোক, মানে আমি পুরুষদের অংশগ্রহণে কোনো আপত্তি জানাচ্ছি না, একেবারেই জানাচ্ছি না। আমার মধ্যে যেটা হয়েছে, যে ফর্মটা নিয়েছে, তো সেই ফর্মটা নিয়েছে মানে সেটাকেই মানে আমাকে ভাবতে হবে কেন সেই ফর্মটা নিল, কেন যে ট্র্যাডিশনাল বা একটা মানে যে রিক্লেম দ্য নাইট আন্দোলনের মডেল, সেই মডেলটা এখানে কার্যকরী হলো না, কেন পুরুষরাও এত দলে দলে সামিল হলো, এটা আমাদের মনে হয় বিশ্লেষণ করতে হবে। আর বহু পোটেনশিয়াল পারপেট্রেটর, মানে যারা মানে অ্যাকচুয়ালি মানে বা আগে যারা পারপেট্রেট করেছে, যারা মানে অ্যাবিউজ করেছে, ভায়োলেন্স করেছে, তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়ে একটু যেন একটা নিজেকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছে, বা একটা অ্যাটলিস্ট একটা প্রিটেনশন যে না আমি ভালো। তো এই ব্যাপারগুলো হয়তো কাজ করেছে না, মানে একদমই না, মানে একটা খুব সৎ আবেগ থেকেই বেশিরভাগ পুরুষই মানে এই রিক্লেম দ্য নাইট মডেলে। তবে মানে তাহলে রিক্লেম দ্য নাইট হয় না, মানে মেয়েদের রিক্লেম করার কথাটা হচ্ছে। তো পুরুষদের তো রাতটা তো পুরুষদেরই, হ্যাঁ, তো কারফিউটা মেয়েদের, পুরুষদের নয়, তাহলে এই রিক্লেম দ্য নাইটে ছেলেরা মানে পুরুষরা গেল কেন? তো
তো সেগুলো আমাদের একটু ভালো করে প্রোব করতে হবে। আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং, মানে একটা খুব ইস্যু যে কেন এই ফর্মটা নিল বা এখনো নিচ্ছে আমাদের এই মুভমেন্ট। আরেকটা ধরনের রিয়াকশন আমরা পুরুষদের মধ্যে দেখছি, সেটা হচ্ছে যে অনেকেই মানে যারা ওই পোটেনশিয়াল পারপেট্রেটার্স তারা কিন্তু আবার একটা সাহস পেয়ে যাচ্ছে, মানে তারা এখন কথায় কথা আর্জিকর করে দেব, হ্যাঁ ওই মেয়েটাকে যেমন হয়েছে সেরকম করে দেব। বা একটা আমরা তো দেখছি যে মেয়েদের এই গ্যাদারিং গুলো, যেগুলো প্রিডমিনেন্টলি মেয়ে যে গ্যাদারিং গুলো, সেগুলো নানাভাবে ডিস্টার্ব করার কথা হচ্ছে। বা আমরা একটা রাত 12টার একটা জমায়েত থেকে আমি আর আমার মেয়ে ফিরছিলাম, তো ওই একটা বাইক নিয়ে কতগুলো ছেলে দাঁড়িয়ে ওইসব নানা রকম একটা করার চেষ্টা করছে, নানাভাবে ডিস্টার্ব, এই আর কি ভার্বালি বা চোখ দিয়ে, চোখের দৃষ্টি দিয়ে বোঝা যাচ্ছিল যে তারা করার চেষ্টা। কিন্তু আমরা বেশ কয়েকজন ছিলাম বলে হয়তো মানে সেফলি পেরিয়ে এলাম, একা থাকলে কি হতো জানি না। তো ওই একটা থ্রেট পারসেপশন হয়েছে যারা পারপেট্রেটার্স বা পোটেনশিয়াল পারপেট্রেটার্স, যে এত যে মেয়েরা এবার জেগে উঠেছে, বাপরে তাহলে এবার মেয়েদের একটু আরো শায়েস্তা করতে হবে, দেখিয়ে দিতে হবে। তো এই নানা রকম রিয়াকশনস। তবে অবশ্যই এটা এই যে মুভমেন্ট, দ্য মুভমেন্ট ফর মানে জেন্ডার জাস্টিস, ফর উইমেন সেফটি, সিকিউরিটি, সেটা পুরুষ, নারী, ট্রান্স, কুয়ার, মানে সমস্ত জেন্ডার, অ্যাক্রস দ্য জেন্ডার সেক্সুয়ালিটি স্পেকট্রাম, সবার তাতে সামিল হওয়া উচিত বলে আমার মনে হয়, এবং হয়েছেও তাই। সেটা খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার। আর এইটা যে আন্দোলন, আর আরেকটা যে বৈশিষ্ট্য নিয়ে আমার নিজের চোখে পড়েছে, যেটা চোখে পড়েছে যে বারবার এই যে আন্দোলন হচ্ছে, মানে যে স্লোগান আমরা দিচ্ছি, সেই স্লোগানে ওই মা, বোন, দিদি, হ্যাঁ যা মা, বোন, দিদি, এই শব্দগুলো বারবার উঠে আসছে। আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই। বা ডাক্তাররাও, যেটা জুনিয়র ডাক্তাররাও, তারা কেউ দিদি বলছে, কেউ বোন বলছে। তো এই যে কিনশিপ টার্মস, এই কিনশিপ টার্মস গুলো আমরা যে ব্যবহার করছি কথায় কথায় আমরা, এবং একটা মারাও আন্দোলন করেছে, মা এজ আ ক্যাটাগরি, তারাও একটা আন্দোলন করেছে, জমায়েত করেছে। মানে আমাদের মেয়ের যদি এরকম হতো, এরকম একটা ভেবে। বা এমনিতেও জেনারেলি এই যে ডাক্তার, যারা জুনিয়র ডাক্তার আন্দোলন করেছে, আমাদের বয়সী মহিলারা অনেকেই কিন্তু তাদের ওই আমাদের বাচ্চারা, হ্যাঁ, কারণ আমাদের নিজের সন্তানরাও কেউ ওই জমায়েতে রয়েছে, স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ করেছে, বা আমার বন্ধুর সন্তানরা বা আমার দিদির সন্তানরা তারা রয়েছে। তো এই যে একটা ম্যাটার্নাল ফিলিং অনেকের মধ্যে রয়েছে, এই বাচ্চারা ঝড় জলে কষ্ট পাচ্ছে, আর এবার তারা খেতে পাচ্ছে না, এই যে একটা প্রচন্ড মানে, এবং একটা অবশ্যই আমরা ডাক্তারকে মানে অ্যাটলিস্ট মানে বাচ্চা ডাক্তারদের আমরা খুবই ভালোবাসি, কারণ মানে এখনো পর্যন্ত প্রথম দিকে দেখবেন ডাক্তাররা অ্যাটলিস্ট মানে বলতে নেই, তারা খুবই যত্নের সঙ্গে, আমার নিজের যে অভিজ্ঞতা, কম বয়সী ডাক্তাররা সদ্য পাশ করেছে, তারা খুব যত্নের সঙ্গে চিকিৎসা করে। তো 10 বছর পরে তারা একটু অন্যরকম হয়ে যায়, কমার্শিয়াল হয়ে যায়, হয়তো এরাও হয়ে যাবে, কিন্তু আপাতত মানে এখনো পর্যন্ত তাদের মধ্যে যে জেদটা দেখতে পাচ্ছি, যে না আমরা কম্প্রোমাইজ করবো না, এগুলো আমাদের চাই, নাহলে আমরা আমাদের জায়গা থেকে সরবো না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়, তোমাদের মিষ্টি কথায়, মিথ্যে প্রতিশ্রুতিতে আমরা ভুলবো না, সেটা সত্যি মানে সেই জেদটাকে কুর্নিশ করি। হ্যাঁ, এবং এই যে কিনশিপ টার্মস গুলো ইউজ করি, আমার মনে হয় না যে এগুলো মানে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এটা আমাদের হয়তো বাঙালি কালচারের বৈশিষ্ট্য, যে আমরা সবসময় বা ইন্ডিয়ান কালচারের বৈশিষ্ট্য, আমরা কোনো একটা দিদি, দাদা, ভাই, বোন, মেয়ে, এই টার্মস গুলো ইউজ করি। তো এবং একটা ওই অ্যাফেকশনের জায়গা হয়তো চলে আসে, বা একটা যে আমার বাচ্চা যদি ওই জায়গায়, মেয়েটির জায়গায় থাকতো, ওই বোধগুলো চলে আসে। তো এটা কোন আন্দোলনের অন্তরায় হতে পারে না, মানে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত। তো
মানে আমি নারীবাদী হিসেবেই বলছি যেগুলো না, মানে এটা আন্দোলনের বৈশিষ্ট্য, এবং আমার মনে হয় না যে এগুলো মানে এই যে এফেক্টিভ বন্ডস গুলো এগুলো হয়তো আরো আমাদের এটাকে আরো দৃঢ় করবে, আমাদের যে লড়াইটাকে আরো দৃঢ় করবে বলে আমার মনে হয়। তো এটুকুই আমার বলার ছিল। আমি জানি না আমি ঠিক বলতে পারলাম কিনা, আমার যা একদম নিজের যে পর্যবেক্ষণ, নিজের যেটুকু মানে ভাবনা এই কদিন আমার মাথায় আনাগোনা করেছে, সেগুলোই আমি শেয়ার করলাম। গুছিয়ে করতে পারলাম না, তাও আমি এগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ অপর্ণা। এই আন্দোলনটার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করার জন্যে অনেকগুলো দিক খুব গুরুত্বপূর্ণ, এবং সেগুলোর দিকে আমাদের আলাদা করে দৃষ্টি আকর্ষণ করার জন্যে অনেক ধন্যবাদ। আচ্ছা প্রকাশ, এর মধ্যে কোনো প্রশ্ন এসেছে? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা স্যার ওই আমি বলে দিচ্ছি স্যার, ওই একজন আমাকে লিখে কমেন্ট করে পাঠিয়েছে যে স্যার এই থ্রেট কালচার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে, এটা যদি আর কি বলতেন। মানে বর্তমান সময়ে যে থ্রেট কালচার দেখা যাচ্ছে, এটা থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা বা কোনো কিছু আছে, এটা আর কি বলতে চাইছেন। কি উত্তর দেব? থ্রেড কালচার থেকে বেরিয়ে আসার জন্যই তো আমরা লড়াই করছি সবাই, আর সেই জন্যই তো লড়াই। আর ভয় পেলে তো চলবে না। থ্রেটেন করলে আমরা তো থ্রেটেন ফিল করবো কেন? করি, আমরা খুব ভয় পেয়ে যাই, এটা ঠিক কথা। কিন্তু আমরা যদি একসঙ্গে থাকি, একসঙ্গে ঠিক করি যে না আমরা একসঙ্গে লড়বো এই থ্রেট কালচারের বিরুদ্ধে, যেটা আমরা করছি এখন, তো আশা করি এইভাবে থ্রেট কালচারটা বন্ধ হবে। তো একটা মোক্ষম ধাক্কা কিন্তু দেওয়া হয়েছে। এই যে একটা প্রচন্ড মানে খুন ধরা পচন ধরা একটা সিস্টেম এতদিন ধরে বিরাজ করছে, আমরা সত্যি মানে চোখ বন্ধ করেই ছিলাম মনে হচ্ছে, দেখেও দেখিনি। তো সেটার বিরুদ্ধে এইভাবে যে রুখে মানে শেষমেশ দাঁড়ানো হয়েছে, এবং এটা খুব দুর্ভাগ্য যে একটা মেয়েকে চলে যেতে হলো, এবং তারপরে আমাদের চোখ খুললাম, আমরা জেগে উঠলাম। কিন্তু যাই হোক, বেটার লেট দ্যান নেভার। তো আমরা সেটাই তো চেষ্টা করছি, কিভাবে থ্রেট কালচার থেকে বেরিয়ে আসবো। আচ্ছা, একটা বড় প্রশ্ন দেখছি, সত্যজিৎ দাশগুপ্ত। আমি না পড়তে পারছি না, কেউ যদি পড়ে শোনান। আমি পড়ে দিচ্ছি। অধ্যাপক সত্যজিৎ দাশগুপ্ত, উনি বলছেন, অপর্ণার সাথে আমরা অনেকেই নারীবিদ্যা চর্চার বৃহত্তর বৃত্তে আছি অনেক কাল। খুব মন দিয়ে শুনলাম, অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য। আমার একটি মন্তব্য আছে এবং অপর্ণাকে আরো একটু কথা বলাতে চাইছি। আন্দোলনের অরাজনৈতিক চরিত্র নিয়ে এতটা সচেতন না থেকে প্রগতিবাদী রাজনৈতিক দল ও শক্তিগুলো কেন বুক ঠুকে সরাসরি ব্যাপারটার সাথে জড়িয়ে থেকে এবং সবাইকে সেই কথাটা শক্তভাবে জানিয়ে দিলেই কি ভালো হতো না? মানে আমি বলছি, আজকের জটিল পরিস্থিতিতে সুশীল নাগরিক সমাজের সাথে রাজনৈতিক সমাজের এই কৃত্রিম বিভাজনের কোনো প্রয়োজন আছে কি? বিশেষ করে হ্যাঁ স্যার, পরেরটা আমি বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বিশেষ করে রাষ্ট্রশক্তি যেখানে নির্মমভাবে সমস্ত রকমের বল ও শক্ত প্রয়োগ করে রাজনৈতিক ভাবেই, বল ও শক্তি হবে আর কি, শক্ত নয়। এটা তো স্যার ভালো উত্তর দিতে পারবেন, কেন এই নিয়ে তো আপনি আলোচনা করেছেন। তো আমার যেটা নিজের মনে হয়, মানে যেটা আমি দেখছি যে একটা মানে এই রাজনৈতিক দলগুলি, সেই বাম ডান যাই হোক না কেন, একটা
একটা বীতশ্রদ্ধ ভাব, মানে একটা শ্রদ্ধাহীনতা কিন্তু এসে গেছে সাধারণ নাগরিক সমাজের মধ্যে। তো এই জন্যই মানে একটা সেই জন্য এই বারবার এই আমরা অদলীয় রাজনীতি করছি, আমরা এটা অরাজনৈতিক আন্দোলন করছি। সামগ্রিকভাবে রাজনীতির সঙ্গেই জুড়ে গেছে করাপশন, ক্ষমতার লোভ ইত্যাদি। মানে রাজনীতিকে আমরা যে রাজনীতির যে চেহারাটা দেখছি এত বছর ধরে, তো এই জন্য একটা রাজনীতির প্রতি অভক্তি, রাজনীতিবিদদের প্রতি অভক্তি, রাজনৈতিক দলগুলোর প্রতি একটা অভক্তি এসে গেছে এবং তার থেকে দূরে থাকা, এটা একটা ব্যাপার। এবং দ্বিতীয় যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম যে এই যে কিছু কিছু তথাকথিত সেলিব্রিটি, সেই সেলিব্রিটিদের একদম পুরো বর্জন করে দেওয়া হচ্ছে, গো ব্যাক, মানে আমরা চাইছি না। মানে এই স্ট্যান্ডটা মানে আমার মনে হচ্ছে যে এটা মানে খুব অভদ্র অনেকের কাছে লেগেছে, কিন্তু এই যে স্ট্যান্ডটা যে নিচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে। মানে প্রচন্ড একটা মানে একটা জায়গা থেকে, কোনো মোহভঙ্গের জায়গা থেকে এই অবস্থানটা এসেছে। তো সেটাও তো নিতে হবে। মানে আমাদের এখন একটা ভদ্রতার মুখোশ পরে কেন ঘুরবো? মানে আমরা যখন আমাদের একদম পুরো মন উজাড় করে দিচ্ছি, মনের আবেগ উজাড়, ক্ষোভ সব বার করে দিচ্ছি, তখন আর কেন আমরা ভদ্রতা রাখবো? মানে অনেক সময় অনেক অভদ্র আচরণ করা হচ্ছে, ঠিক কথায়, হয়তো তাদের যে দ্বিচারিতা সেটা মানুষের পছন্দ নয়, হতে পারে। আর ওই রাজনৈতিক দলগুলো সম্বন্ধেও কেউ কেউ আছে পাশে, শোনা যায়, কিন্তু আছে আবার কাউকে তো মানে একদমই চাওয়া হচ্ছে না। তো নিশ্চয় তার কোনো কারণ আছে। হ্যাঁ, মানে সামগ্রিকভাবে আমরা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা বীতশ্রদ্ধ হয়ে গেছি মানে এই ধরনের দলীয় রাজনীতি সম্বন্ধে। মানে রাজনীতি এটাই ডেফিনিশনটাই একটা কেমন হয়ে গেছে যে আমরা অ্যাভয়েড করি, আমরা বারবার বলি উই আর এ পলিটিক্যাল। থ্যাংক ইউ ম্যাম। স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটি প্রশ্ন আছে, সেটা ওই আমি আরেকটু শুনতে চাই এই ব্যাপারটা আপনি কিভাবে ব্যাখ্যা করেন যে কেন এই রকম ভাবে ছড়িয়ে পড়লো একটা। আমার মনে আছে ঘটনার দিন আমি টিভিতে নিউজটা যখন দেখি, তারপরে আমি একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হলো, আমার প্রচন্ড শক লাগলো এবং আমি ফেসবুকে একটা লিখলাম বড় করে যে এই অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং যারা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরও কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত। তারপরে এটা আমার ইনস্ট্যান্ট রিয়াকশন ছিল, কিছু জানতাম না তখন। তারপরে আমি ওই শতাব্দী দাসের একটা মেসেজ পেলাম এবং দেখলাম একটা কল দেওয়া হয়েছে তার কয়েকদিন বাদে, এবং তারপরে দেখলাম ওই রিমঝিম সিনহা প্রেসিডেন্সির সোশিওলজি নিয়ে পড়েছিল, আর শতাব্দী দাস তো নারীবাদী লেখিকা। এছাড়া পরে একটা নাম দেখলাম ঋতু সেন চৌধুরী, তারপরে আরো অজস্র নাম অজস্র জায়গা থেকে, এবং আমিও তখন প্রাণপণে বিভিন্ন জনকে পাঠাতে শুরু করলাম ওই পোস্টারগুলো। খুব সুন্দর সুন্দর পোস্টার ছিল, ওই একটা কাস্তের মতো চাঁদকে সামনে রেখে, যেটা খুব বিখ্যাত হয়েছে পোস্টারটা। তো এই যে 14 তারিখের ডাকটা, এটা কিন্তু যারা ডাক দিয়েছিলেন তারাও আশা করেননি। তাদের পরবর্তী রিয়াকশন গুলো আমি পড়েছি, শুনেছি, কেউই আশা করেনি যে এভাবে একটা মানে ঝড়ের মতো ছড়িয়ে যাবে। দেখতে দেখতে কোথাও সোদপুরের মোড়ে, কোথাও গড়িয়া ছাড়িয়ে ওই সোনারপুরের ওখানে, তারও পরে ছড়িয়ে গেল দুর্গাপুর, আসানসোল, তারপরে আরামবাগ। মানে দেখতে দেখতে একটা 14 তারিখের যে বিশাল একটা স্বতঃস্ফূর্ত জাগরণ, এটা কোনো কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এভাবে স্বতঃস্ফূর্ত জাগরণ হয়নি। পার্টি নেতৃত্বে নিশ্চয়ই অনেক বড় বড় আন্দোলন হয়েছে, সিপিআই বা সিপিএম, তেভাগা হয়েছে, তেলেঙ্গানা হয়েছে, খাদ্য আন্দোলন হয়েছে,
কিন্তু এটা যেভাবে গণ আন্দোলনটা হলো হচ্ছে এখনো, এইটার কারণ আরেকটু যদি মানে ঐতিহাসিক হিসেবে আপনি যদি আরেকটু বিশ্লেষণ করেন, এটা নিয়ে আমি অনেক ভাবছি কিন্তু কখনোই আমি কোনো পুরো সন্তোষজনক উত্তর পাচ্ছি না। একটাই নিশ্চয়ই কারণ নয়, কিভাবে এটাকে বোঝা যেতে পারে, কোন কোন দিক থেকে ভাবলে। কেন যারা, আমি একজন আমার বাড়ির কাছে একজনকে জিজ্ঞেস করলাম, একটি ছেলেকে, আমার মেয়ের বেশ কিছু বান্ধবী ছিল সেদিন 14 তারিখে, আবার কিছু পুরুষ বন্ধুও ছিল, ওর সহপাঠী বা আরো অন্যান্য বন্ধু। তা আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা এটা এসছো কেন? সে আমাকে বলল যে এই কয়েকদিন 9 তারিখে ঘটনাটার পরে আমি একটা ফোন পাই এবং পরিচিতের মাধ্যমে জানতে পারি যে একটা গ্রুপ করা হোক এবং আমরা সবাই ওই 50 টাকা 40 টাকা 100 টাকা যে যেমন ভাবে পেরেছি টাকা চাঁদা তুললাম, তারপরে টোটো ভাড়া করা হলো, ফ্ল্যাগ কেনা হলো, এই সব জিনিস হলো। তো আমি বললাম এটার সঙ্গে কোনো পার্টি নেই? বললো না না, এর মধ্যে বিভিন্ন পার্টির লোকজনই আছে, একদম পার্টির নয় এরকম লোকজনও আছে। এখন এই ব্যাপারটা কারা কারা এই ডাকটা দিলেন সেটা আমরা কিছুটা বুঝেছি, কিছুটা দেখেছি। একজন নারীবাদী শতাব্দী দাস, একজন প্রেসিডেন্সিতে একটি সংগঠন করতেন সেই রিমঝিম সিনহা, তাছাড়া আমি ঋতুর কথা শুনেছি, আরো বেশ কিছু ছিলেন। হ্যাঁ, কিন্তু তারপরে এটা এই যে এক একটা লোকাল সেন্টারে কয়েকজনকে ঘিরে একটা অর্গানাইজেশনের মতো গড়ে উঠতে লাগলো। হ্যাঁ, এইটা কারা করলেন? এটা কারা? এর আগে একজন বক্তা ছিলেন যেমন ওই আমাদের ওই জেনিভা ইনস্টিটিউটের অমিতাভ সরকার, উনি এই প্রশ্নটা তুলেছিলেন যেটা নিয়ে গবেষণা হওয়া দরকার। ওই সেকেন্ড লেভেলে যখন ছড়াতে লাগলো তখন কারা এই উদ্যোগটা নিলেন, কেন নিলেন? তাদের তো কোনো গোপন নেটওয়ার্কও ছিল না, কোনো কোঅর্ডিনেশনও ছিল না। একটা কি অবস্থাটা ছিল যে এভাবে ছড়িয়ে গেল? এবং পার্টিগুলো তখনও অনেকটা বিস্ময়ের সঙ্গে দেখছিল, অবাক হয়ে লক্ষ্য করছিল এটা কি ব্যাপার হতে যাচ্ছে। হ্যাঁ, এইটার জমিটা কিভাবে তৈরি হলো এই জায়গাটা খুব জানা দরকার। মানে এটা জানা দরকার গবেষকদের, জানা দরকার পলিটিক্যাল পার্টির নেতাদের, কারণ এটা থেকে বোঝা যাবে জনমানস কখন জেগে ওঠে, কেন জেগে ওঠে। একদম, মানে এটা একদমই ঠিক বলেছেন। না না, মানে আপনি যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো তো আমাকেও ভাবিয়েছে যে এইভাবে কিভাবে হলো, মানে এই স্নোবল করে এই জায়গায় গেল। এবং যারা কোনোদিন কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না তারা নতুন নতুন, মানে কত যে নতুন সংগঠন তৈরি হয়েছে, ফোরাম তৈরি হয়েছে এই 1.5 মাসের মধ্যে। যেমন বাসবেদি বলছেন ফোরাম ফর সোশ্যোলজিস্ট, ওরকম মানে একটা তালিকাও আমি দেখছিলাম, ফর জাস্টিস ফর তিলোত্তমা একটা সংগঠন, ফোরাম ফর অমুক। হ্যাঁ, তো এই যে এতগুলো সংগঠন তৈরি হলো এই 1.5 মাসের মধ্যে, এবং এগুলো মানে নিয়মিত ভাবে কোনো একটা মিটিং মিছিল, কোনো একটা জমায়েত অর্গানাইজ করছে। তো এটা মানে সত্যি মানে কিভাবে হলো, মানে একটা অদ্ভুত ব্যাপার। মানে এতদিন এরা কোথায় ছিল? হ্যাঁ, তো আসলে ওই বলছিলাম না, ভেতরে মানে যারা একের জন্য ভেতরে একটা ভলক্যানো ঘুমিয়ে আছে, একটা ডরমেন্ট ভলক্যানো। মানে এটা জাস্ট একটা এই ফ্ল্যাশ পয়েন্টের মতো কাজ করলো যে ওই ভলক্যানো গুলো ইরাপ্ট করতে শুরু করছে। আমি আমার পাড়াতেও একটা মিছিল হলো, মানে যে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে দেখলাম, মানে তাদের আগে মানে ওই ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে দেখেছি ইত্যাদি ইত্যাদি, হঠাৎ করে নেতৃত্ব জায়গায় চলে আসছে। হ্যাঁ, কিভাবে আসছে? খুব স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, এর মধ্যে কোনো পলিটিক্যাল কোনো মেশিনেশনস নেই, মানে কোনো নেই, মানে কোনো 2 নম্বরই নেই সত্যি বলতে কি। তো এই যে একটা
খুব স্পন্টেনিয়াস প্রসেসে মানে এতগুলো নতুন নতুন অর্গানাইজেশনস চলে আসছে এবং সবই একটা ওভারআর্চিং ওই কোয়েস্ট ফর জাস্টিসের মানে ব্যানারে, মানে জাস্টিস ফর তিলোত্তমা, মানে ওই ওভারআর্চিং একটা ফ্রেমওয়ার্কের মধ্যেই এতগুলো অর্গানাইজেশনস জেগে উঠেছে এবং তারা কাজ করছে সক্রিয়ভাবে। তো এটা সত্যিই একটা অসম্ভব তাৎপর্যপূর্ণ ফেনোমেনন আমি বলবো, যেটাকে নিয়ে আরো অনেক তলিয়ে দেখতে হবে, অনেক ভাবনা চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। তো হ্যাঁ, মানে এটা এই প্রশ্ন তো আমারও, মানে কিভাবে হলো। আর আমি বারবার এটা বলার চেষ্টা করলাম যে এটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষ রিক্লেম দ্য নাইট আগেও অনেকবার হয়েছে, মানে ওটা একটা মানে এটা অনগোয়িং মুভমেন্ট, মানে থেকেই এবং সেটা নয়, নিয়মিতভাবে ইউরোপে এটা এখনো চলে এবং বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন দেশে বিভিন্ন সময় এই আন্দোলনটা আবার জেগে ওঠে। তো সেটাই আমাদের কনটেক্সটে শুরু করা হলো, কিন্তু মানে শেষমেশ যে আন্দোলনটা সেটা রিক্লেম দ্য নাইট নয়। মানে সেটা কেন রিক্লেম দ্য নাইট থাকলো না, শুধুমাত্র এই প্রশ্নটার করে লাভ নেই। মানে কেন একটা জিনিস হলো না ওইটা ভাবে হতে পারতো সব বলে আর লাভ নেই, যেটা হয়েছে সেটাকেই আমাদের গ্রহণ করতে হবে এবং সেটা বিশ্লেষণ করতে হবে কেন এইভাবেই ব্যাপারগুলো এগোলো। তো এই ক্ষেত্রেও তাই হাজারো সংগঠন, মানে এটা নাগরিক সমাজের, আমি হোয়াটসঅ্যাপ মেম্বার, তো এই নাগরিক সমাজ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার, ওই হঠাৎ করেই জেগে উঠলো নাগরিক সমাজ। হ্যাঁ, মানে হঠাৎ মনে হচ্ছে হঠাৎ, কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তিল করে আসলে জমছিল আমাদের মধ্যে ওই রাগটা, ক্ষোভটা, উষ্মাটা, এবং সেটা এখন মানে জাস্ট একটা বিস্ফোরণ ঘটছে আমার মনে হয়। আবার বোধহয় ডক্টর সত্যজিৎ দাশগুপ্তর কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, উনি লিখেছেন, আমার প্রশ্নটা কিন্তু ছিল যে রাজনৈতিক দলগুলো সম্বন্ধে খুব সঙ্গত কারণেই এই যে অবিশ্বাস ও প্রায় বলা যায় ঘৃণা সাধারণ মানুষের মনে জমেছে, তার কারণটা সমর্থন করেই বলছি যে রাজনৈতিক শক্তিগুলি সদর্থেই প্রগতিশীল ও সৎ, তাদের কি বুক ঠুকে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়াটা দরকার নয় রাষ্ট্রশক্তিকে সর্বশক্তি দিয়ে রুখবার জন্যে? দেখুন, মানে যুক্ত হতে চাইলেও তো দেওয়া হচ্ছে না তাদের। শুনতে পাচ্ছেন? হঠাৎ করে কেমন থেমে গেল। আচ্ছা, হ্যাঁ, তো চাইছে না, মানে নাগরিক সমাজ তাদের চাইছে না। হ্যাঁ, মানে তারা এগিয়ে আসতে চায়, কিন্তু আমার মনে হয় যে তারা আসতে পারছে না, এতটাই গভীর এই অবিশ্বাস এবং শ্রদ্ধার অভাব, এতটাই যে মানে লিডারশিপটা তাদের আর দিতে চাইছে না। এখন এই পরিস্থিতিতে অন্য বিকল্প মানে কিছু রাজনৈতিক সংগঠন কিন্তু আসতে পারে, যেমন আমার এক বন্ধু সেই ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন বলে একটা সংগঠন জাস্ট ফোরাম তৈরি করেছে বললো এই 2-4 দিনের মধ্যে, এবং তারা আজকেও বোধহয় একটা মিছিল করলো। তো একটা বিকল্প কিছু বেরিয়ে আসতে পারে, মানে প্রতিষ্ঠিত দলগুলোর বাইরেও আরো তো কিছু বিকল্প আসতে পারে। হ্যাঁ, তো সেটার দিকে আমরা তাকিয়ে আছি। তাদের দেওয়া হচ্ছে না, সেটাই সত্যি। কেন দেওয়া হচ্ছে না সেবার ভাবতে হবে। আমরা চাই না যে, মানে অনেকেই চাই না যে বাম প্রকাশ্যে আসুক, বিজেপি তো নয়, মানে না, এগুলো কথাগুলো আমি কোনো পার্টির নাম ধরে বলতে চাই না, কিন্তু বাম সম্বন্ধেও তো একটা রিজার্ভেশন আছে অনেকে, সেটা তো দেখছি। হ্যাঁ, মানে ওই 34 বছরের কথা বলে অনেকেই এখনো মানে আপত্তি প্রকাশ করে। হ্যাঁ, সত্যি তাই, মানে কিছু আপত্তির কারণ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, যারা ডান মানে হিন্দুত্বপন্থী তাদের সম্বন্ধে আপত্তির কারণ আছে, অ্যাটলিস্ট মানে কলকাতার শিক্ষিত মিডল ক্লাসের অনেকেরই আপত্তির কারণ আছে। তো এই জন্যই বোধহয় মানে আপত্তির কারণগুলো যদি দূর করে তারা আসতে পারে, এগিয়ে আসতে পারে, তো ঠিকই, মানে যে অবিশ্বাসটা জন্মে গেছে, তো সেটা কিন্তু অত সহজে দূর করা যাবে না, সেটা দূরত্বটা ব্রিজ করতে হবে তাদেরই। হ্যাঁ, কিন্তু আরো বিকল্প কিছু বেরিয়ে আসতে পারে, কিন্তু মানে অরাজনৈতিক থেকে নতুন একটা রাজনৈতিক একটা কোনো শক্তি চলে আসতে পারে, তার উত্থান হতে পারে। এই সম্প্রতি 44টি সংগঠন মিলে
হ্যাঁ এই যে ডাকটা দিয়েছে আজকে বিকেল বেলার যে মিছিলের ডাক, 44টি সংগঠন এবং এদের প্ল্যাটফর্মটার একটা নামও হয়েছে খুব সম্ভবত কি জয়েন্ট ডেমোক্রেটিক ফ্রন্ট বোধহয়, জয়েন্ট ডেমোক্রেটিক ফ্রন্ট। এবার স্ট্রাকচারটা নিশ্চয়ই খুবই শিথিল, ফ্লেক্সিবল, হাইলি ডিসেন্ট্রালাইজড। আবার অন্যদিকে একটা ব্যাপার আছে যে এই পার্টিগুলোর খুব সিরিয়াসলি ভেবে দেখা উচিত যে কেন এই প্রত্যাখ্যান। আসলে তারা নিজেদের ক্ষমতা যে কোনো যেন তেন প্রকারের ক্ষমতা দখলের জন্যে তারা অনেক রকমের স্বার্থপরতা, সংকীর্ণতা, দুর্নীতি এসব করেছে, আর জনসাধারণকে একেবারে চূড়ান্ত অপমান, অসম্মানের জায়গায় বসিয়েছে। মানে জনগণ যেন একেবারে মাটির পুতুল, তাকে নিয়ে যে যা খুশি খেলা করে যেতে পারে। এইখানে যে একটা গভীর অমর্যাদার অনুভূতি আছে মানুষের মধ্যে, হ্যাঁ, যেটা আমার মধ্যেও আছে এবং আমার পরিচিত বৃত্তে অসংখ্য মানুষের মধ্যে আমি লক্ষ্য করেছি। এই যে রাজনীতির লোকরা যে কি গভীর অসম্মানের মধ্যে আমাদের ফেলে রেখেছে, সেইখান থেকে একটা কিছু এই রিজেকশনটা, এই উইথড্রয়ালটা, রেজিগনেশনটা হয়তো আসছে। তাছাড়াও এতদিন ধরে পশ্চিমবঙ্গে এত দুর্নীতি আমরা ফেস করে গেছি, এটাও একটা কারণ। তারপরে আবার মিডিয়া একটা ভালো রোল প্লে করেছে। আবার একজন বলছেন, লিখেছেন দেখলাম যে কামদুনির সময় এই প্রতিবাদ আমরা দেখিনি, কারণ কামদুনির মেয়েটি ছিল দরিদ্রতম সমাজের একেবারে নিচু তলার গ্রামের একটি মেয়ে, আর এখানে একজন ডাক্তার মহিলা যেহেতু অপমানিত হয়েছেন মধ্যবিত্ত শ্রেণী থেকে, তার ফলে মধ্যবিত্ত সমাজ বিপুলভাবে আলোড়িত হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সেই মধ্যবিত্ত সমাজের মধ্যে তো এটা গণ্ডিতে রইল না। রিক্সা শ্রমিকরা, গিগ শ্রমিকরা, তারপরে আপনার ওই জোম্যাটো, তারপরে বাড়িতে যারা কাজ করেন গৃহকর্মী। প্রেসিডেন্সি কনভেনশনে একজন চমৎকার বক্তব্য রেখেছিলেন একজন মেড, হ্যাঁ, তো তাদের মধ্যেও তো এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। এখন আবার আসলে কোন ঘটনার প্রতিক্রিয়া কেমন হবে সেটা তো মানে অ্যান্টিসিপেট করা যায় না। মানে কেন কামদুনির বিরুদ্ধে প্রতিবাদ এই মানে এই ম্যাগনিটিউড মানে ধারণ করেনি, আকার ধারণ করেনি, মানে এই এই কেন এই ক্ষেত্রে ঘটলো, মানে সেটা মানে বিশ্লেষণ মানে করতে হবে। কিন্তু মানে কেন করেনি বলে আর আমরা তো কাউকে দোষ দিতে পারি, যেটা হয়নি সেটা হয়নি। হ্যাঁ, মানে হতে পারে এটা এই এই আন্দোলনের সীমাবদ্ধতা, ক্লাস, এটা একটা এলিটিস্ট একটা মুভমেন্ট, কিন্তু না, সেটা তো আপনি বলছেন যেটা এলিটিস্ট নয়। আসলে এর সঙ্গে তো অনেকগুলো ইস্যুস জড়িয়ে আছে। মানে এটা জাস্ট নট আ ম্যাটার অফ মার্ডার এন্ড রেপ, মানে এটা 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 দুর্নীতি, মানে একটা প্রচন্ড রকম দুর্নীতি মানে এর পেছনে কাজ করেছে, এবং সে এবং ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা, মানে সেটা হচ্ছে প্রবাবলি ট্রিগার করেছে, তাই না? গভীর, আরো অনেক গভীর মানে ক্ষত রয়েছে আর কি, গভীরতর ক্ষত। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ অপর্ণাকে এত সুন্দর জোভিয়াল একটা লাইভলি আলোচনার জন্য। হ্যাঁ, বলো প্রকাশ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক প্রদীপ বসু স্যারকে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আমাদের আবার দেখা হবে। এটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, তখন আমি আবার পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, সকলকে শুভরাত্রি।